আসসালামু আলাইকুম সবাইকে। আপনাদের সবাইকে জেনেসিস আউটলেয়ার কর্তৃক আয়োজিত আরেকটা প্রোগ্রামে আবার আপনাদের আবার আমন্ত্রণ। তো আজকে আমরা যে প্রোগ্রামটা শুরু করতে যাচ্ছি, আমরা অনেকেই হয়তো জানি, নিজেরা পাশ করেছি বা ফেসবুকের মাধ্যমে জানি যে গত 2 দিন আগেই সোমবার দিন আমাদের এই বছরের নভেম্বরের রেসিডেন্সি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবং সেইটার পর থেকেই আমরা আসলে অনেকগুলা টেক্সট পাচ্ছিলাম যে আপু আমি রেসিডেন্সি পরীক্ষায় পাশ করেছি, বা আপু আমার পাশ হয়নি, বা আমি নেক্সট রেসিডেন্সি পরীক্ষা দিতে চাচ্ছি। তার সাথে আমি এমআরসিওজি পার্ট 1 বা এমআরসিওজি জার্নিটা আমি শুরু করতে চাচ্ছি। তো আপু এই ক্ষেত্রে আমি কি করতে পারি, এই ক্ষেত্রে আমি কিভাবে শুরু করব? আসলেও কি রেসিডেন্সির পরবর্তীতে রেসিডেন্সির পড়ার সাথে এমআরসিওজি পার্ট 1 পরীক্ষার মিল অমিল কতখানি, বা এটার সাথে এটা করে আসলে আমার ক্যারিয়ারের ক্ষেত্রে কতখানি লাভ হবে? তো সবাইকে ভাবে করে ইন্ডিভিজুয়ালি কোশ্চেনগুলোর অ্যান্সার দেওয়া সম্ভব হচ্ছিল না। তো এটার জন্যই এই সেশনটার আয়োজন, যে আপনারা যারা রেসিডেন্সির পরবর্তীতে এমার্সোলজি পরীক্ষার প্ল্যান করতে যাচ্ছেন, তারা যেন একটা ঠিক গাইডলাইন পান। তো ফার্স্টেই আসি রেসিডেন্সি পরীক্ষা ভার্সেস এমআরসিওজি পরীক্ষা দুইটা দিয়ে। আচ্ছা, রেসিডেন্সি পরীক্ষা যারা দিয়েছেন, এমআরসিওজি পার্ট 1 কি, আমরা যদি অবস এবং গাইনোকোলজির রয়্যাল কলেজ থেকে আমরা যদি চাই যে এই পরীক্ষাটার আমরা এই রয়্যাল কলেজ থেকে আমরা মেম্বারশিপ নিতে চাচ্ছি, তাহলে আমাদের এমআরসিওজি পরীক্ষাটার মধ্যে দিয়ে যেতে হবে। আচ্ছা, এই পরীক্ষার মূলত হচ্ছে 3টা পার্ট থাকে, পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3। তো আমি ধরে নিচ্ছি যে সবাই যেহেতু এন্ট্রান্স পরীক্ষাটা নিয়ে আমাদের কাছে জানতে চেয়েছেন, আপনাদের যেমন রেসিডেন্সিতে আপনারা প্রথমে হচ্ছে এই পরীক্ষাটা যেমন এন্ট্রি করেছেন যাদের নির্দিষ্ট কোনো একটা ইনস্টিটিউটে, তারপর আপনাদেরকে ক্রমান্বয়ে ফেজ 1, ফেজ 2 এবং এমএস ফাইনাল দিয়ে যেমন পাশ করে যেতে হবে, তেমনি এমআরসিওজি পরীক্ষার ক্ষেত্রেও তেমনি তাই, যে আপনাকে এমআরসিওজি পার্ট 1 পরীক্ষাটা দিয়ে, এটা হচ্ছে একটা এন্ট্রান্স পরীক্ষা, এর মাধ্যমে এই সিস্টেমটার মধ্যে আপনাদেরকে, এই জার্নিটার মধ্যে আপনাদেরকে এনরোল করতে হবে। এবং তারপরে আপনি এমআরসিওজি পার্ট 2 এবং পার্ট 3 একে একে করে পরীক্ষাগুলো দিতে পারবেন। এখন আসেন যে এমআরসিওজি পরীক্ষার জন্য আপনাদের যেমন এমএস পরীক্ষার জন্য আমরা জানি যে এমএস ফেজ 1 দিতে বা ফেজ 2 দিতে আপনাদের হচ্ছে একটা নির্দিষ্ট ট্রেনিং এর দরকার হয়, 2 বছরের, বা ফাইনাল দিতে আপনার 5 বছরের একটা ট্রেনিং এর দরকার হয়। তাহলে আপু আমার আমি তো এমএস এর ট্রেনিং করব, এখন এমআরসিওজির জন্য কি এটার পাশাপাশি আমাকে ট্রেনিং করতে হবে? বা অনেকেই আছেন যে ভাবতেছেন যে আপু এমএস এর পরে আমি এফসিপিএস পরীক্ষাটা দিলে কেমন হয়? আপনি দিতেই পারেন। এখন আপনাকে চুজ করতে হবে, আপনাকে যে কোনো একটা ওয়ে চুজ করতে হবে। আপনি যদি এমএস এর পরে এফসিপিএস পরীক্ষায় পাশ করেন, আসলে এফসিপিএস এ এখন আপনি জয়েন করতে পারবেন না, আপনাকে প্রথমে এমএস এ জয়েন করতে হবে। তো সেই ক্ষেত্রে এমএস কমপ্লিট করে আপনাকে এফসিপিএস এ ঢুকতে হবে, এবং পরবর্তীতে আপনি এফসিপিএস এ 3 বছরের ট্রেনিংটা করে আপনি বোথ এমএস এন্ড এফসিপিএস অ্যাডভান্স ট্রেনিং যেটা আছে ওইটা করে আপনি কমপ্লিট করতে পারেন। বাট এমআরসিওজির ক্ষেত্রে আপনার এক্সট্রা করে কোনো ট্রেনিং এর দরকার নাই। কিভাবে? আমি যেটা অলরেডি বললাম যে এমআরসিওজি পরীক্ষা 3টা পার্ট। তো পার্ট 1 আপনি এখনই দিতে পারবেন, হ্যাঁ, যে এটা নিয়ে অনেকের কোশ্চেন আছে যে আপু আমি তো রেসিডেন্সি পরীক্ষা হচ্ছে 1 বছর লাগছে আমার দিতে, এমআরসিওজি পার্ট 1 দিতে আমার কত সময় লাগবে? রেসিডেন্সিতে যেমন একটা এজ গ্যাপ আছে, যে আমাদের ইন্টার্নশিপের পরে আমাদের 1 বছরের মতো গ্যাপের দরকার হয়, এমআরসিওজিতে তেমন কোনো গ্যাপ নেই। হ্যাঁ, এমআরসিওজি ইন্টার্নশিপ কমপ্লিট করার পরে সবাই দিতে পারবে। তো সেই ক্ষেত্রে আমরা যেহেতু এটা রেসিডেন্সির পরীক্ষার পরবর্তীতে করছি, আমি ধরে নিচ্ছি যে সবাই এই পরীক্ষাটায় অংশগ্রহণ করতে পারবেন। আচ্ছা, এমআরসিওজি পার্ট 2 দিতেও কোনো রকম কোনো ট্রেনিং এর দরকার নেই, কিন্তু এমআরসিওজি পার্ট 3 দিতে আমাদের 4 বছরের একটা ট্রেনিং এর দরকার হয়। তো সেই ক্ষেত্রে আপনি যে এমএস ট্রেনিংটা এখন করবেন, বা এফসিপিএস ট্রেনিংয়েও যদি কেউ থেকে থাকে, যে কোনো ট্রেনিংয়ে যদি কেউ থেকে থাকে, 4 বছর তারা যদি মাদার সাবজেক্টে ট্রেনিং করে থাকেন, সেই ক্ষেত্রে সেই ট্রেনিংটা তারা দেখিয়ে দিতে পারবেন এমআরসিওজি পার্ট 3 পরীক্ষা দেওয়ার আগে। তো এইটা কিন্তু অনেক বেশি অ্যাডভান্টেজ। আগে যেমন ছিল যে এমএস পরীক্ষার বা এমএস এর ট্রেনিং দিয়ে বা এফসিপিএস এর ট্রেনিং দিয়ে আপনি এমএস দিতে পারেন, এখন কিন্তু সেই জিনিসটা নাই। এই জিনিসটা আপনাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে যে কেউ যদি একই ট্রেনিং দিয়ে 2টা পরীক্ষা দিতে চান, তার জন্য কিন্তু এমআরসিওজি খুব ভালো একটা অপশন, যে 5 বছরের ট্রেনিং শেষে আপনার নামের শেষে 2টা ডিগ্রি আপনি নিজে কলঙ্কৃত করতে পারবেন।
আচ্ছা, এখন আসেন যে এফসিপিএস এমএস পরীক্ষার সাথে এফসিপিএস এমএস পরীক্ষার সাথে আমাদের এমআরসিওজি পরীক্ষার মিল অমিলগুলা নিয়ে আমি কথা বলছি। তো এমএস পরীক্ষায় আপনাদের পরীক্ষার প্যাটার্ন হচ্ছে আপনাদের প্রায় 200টার মতো কোশ্চেন থাকে, যার মধ্যে 180টা হচ্ছে এমসিকিউ আর 20টা হচ্ছে এসবিএ, তাই না? আচ্ছা, কিন্তু এমআরসিওজি পার্ট 1 পরীক্ষা মূলত এসবিএ ডিপেন্ডেন্ট একটা পরীক্ষা। এটার মধ্যে কোনো এমসিকিউ নাই, এটার মধ্যে সবগুলাই হচ্ছে এসবিএ, সিঙ্গেল বেসড অ্যান্সার। সো এটার মধ্যে আপনারা এটা হচ্ছে এমএস এবং এমআরসিওজি পরীক্ষার মধ্যে মানে টাইপের বা পরীক্ষাতে দিবেন এটার মধ্যে পার্থক্য। আচ্ছা, এই পরীক্ষাটা এমএস পরীক্ষাটাও যেমন একদিনে হয়, এমআরসিওজি পরীক্ষাটাও হচ্ছে আপনার একদিনেই হবে। এমএস পরীক্ষাটা যেমন আপনাদের হচ্ছে 3 ঘন্টার পরীক্ষা, এমআরসিওজি পরীক্ষাটা একটু বড়, 6 ঘন্টা। এটার মধ্যে পেপার 1 পেপার 2 দুইটা ভাগ করা থাকে। সো আপনারা হচ্ছে পেপার 1-এ প্রথমে 3 ঘন্টার কিছু সাবজেক্ট ভাগ করা থাকে, যেগুলো পেপার 1-এ থাকে, কিছু পেপার 2-তে থাকে। তো পেপার 1-ই আপনারা হচ্ছে ওইটার মধ্যে এসবিএ 100টা পড়বেন, এবং তারপর আপনি হচ্ছে একটা গ্যাপ দিবে 1 ঘন্টা, দেন আপনারা পেপার 2-তে আবার 3 ঘন্টা 100টা এসবিএ দাগাবেন। তো এমএস পরীক্ষায় যেমন অনেক বেশি একটা তাড়াহুড়া থাকে, সবাই বলে যে এমএস হচ্ছে ব্রেইনে আসা যাবে না, সরাসরি স্পাইনাল কর্ড থেকে দাগাইতে হবে। এমআরসিওজি পরীক্ষায় আসলে এত তাড়াহুড়ার কিছু নাই। এমআরসিওজি পরীক্ষাটাই আপনি ব্রেন থেকে জেনারেট করে তারপরে হচ্ছে আপনি আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। একটু সময় যথেষ্টই পাওয়া যায় এমআরসিওজি পার্ট 1 পরীক্ষায়। এখন আপনারা বলতে পারেন যে আপু, আপনি যে বললেন যে পেপার 1 পেপার 2 কি কি থাকে, আমরা মানে ফার্স্ট ইয়ার থেকে ফিফথ ইয়ার পর্যন্ত বা এমএস পরীক্ষার জন্য যদি আমি বলি, যে বেসিক সাবজেক্টগুলো যেগুলো পড়ে আসছি, অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি, এন্ডোক্রাইনোলজি, মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি, যেগুলো আমরা পড়ে আসি সেগুলাই আমাদের লাগে। কিছু সাবজেক্ট আছে যেগুলো এমএস এ আমরা পড়েছি, এখানে লাগে না। যেমন ধরেন যে হিস্টোলজি আমরা এমএস এ অনেক বেশি পড়েছি, কিন্তু এইখানে লাগে না। স্ট্যাটিস্টিক্সের অংশটা হচ্ছে এমএস এ লাগে না, কিন্তু সেটা আবার এমআরসিওজিতে লাগে। কিন্তু দুইটার মধ্যে পড়ার মধ্যে একটু পার্থক্য আছে। কি পার্থক্য? আসি মাইক্রোবায়োলজি নিয়ে, কারণ আপনাদের এমএসএ মাইক্রোবায়োলজি অনেক ফাস্ট একটা পার্ট। মাইক্রোবায়োলজি নিয়ে আপনারা প্রায় মানে সবকিছুই পড়ে ফেলেন, মানে মাইক্রোবায়োলজিতে আমাদের এমএস পরীক্ষার মেইন খেলাটা ঘুরেই হচ্ছে মাইক্রোবায়োলজি দিয়ে। ওখানে পড়েন হচ্ছে আপনারা মাইক্রোবায়োলজির বেসিক পার্টটা, হ্যাঁ, যে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া কোনগুলা, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া কোনগুলা। যদি একটা সিফিলিস থেকে কোশ্চেন আসে, সিফিলিস হচ্ছে স্পাইরোকিট কি ট্রু অর ফলস, এগুলা। তো কোনগুলা হচ্ছে আপনার কনফার্মেটরি টেস্ট, কোনগুলো হচ্ছে স্ক্রিনিং টেস্ট, এমন করে করে আমরা পরীক্ষাগুলো পড়ি। কিন্তু এমআরসিওজিতে যেটা আসে, আপনি আপনার যেটা পড়ে আসছেন এমএসএ, সেটাই আপনি এখানে প্রয়োগ করবেন। যে আপনার আম, যেটা হচ্ছে বেসিক নলেজ যেটা, সেটাই আপনি ক্লিনিক্যালি অ্যাপ্লাই করবেন। যে আম, একটা আপনাকে সিনারিও দিয়ে দিবে যে সিফিলিস আপনি এতদিন কি পড়ে আছেন, সিফিলিসের প্রাইমারি সিফিলিস বলতে কি, শ্যাঙ্কার, তারপরে হচ্ছে সেকেন্ডারি সিফিলিস কর্নেলোমালাটা, এগুলো আপনি ট্রু ফলস জায়গায় দিয়ে আসছেন আপনার এমএস পরীক্ষায়। বাট এমআরসিওজি পরীক্ষায় যেটা হবে, আপনাকে একটা সিনারিও দিয়ে দিবে যে একটা লোক আসছে আপনার কাছে বা একটা মহিলা আসছে আপনার কাছে অ্যান্টিনেটাল চেক আপের জন্য। তো সেই মহিলাটা আসছে যে একটা পেনলেস আলসার নিয়ে, মেনলেস জেনিটাল আলসার নিয়ে। হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস? এমএস পরীক্ষার সাথে এমআরসিওজি পরীক্ষার এটাই মানে অমিল, যে আপনি এমএসসি একটু ঘুরে পড়বেন যে সিফিলিসে থাকে পেইনলেস জেনিটাল আলসার, এটা ট্রু আর ফলস জানাবেন। আর এমআরসিওজিতে পরীক্ষা আপনাকে একটা সিনারিও দিয়ে দিবে, আপনাকে ওইখান থেকে ডায়াগনোসিসটা করতে হবে এটা সিফিলিস। বা আমরা এক্ষেত্রে হয়তো ট্রিটমেন্ট পড়েছি বেনজাথিন পেনিসিলিন, এরকম একটা সিনারিও দিয়ে দিবে, আপনাকে ডায়াগনোসিস করতে হবে সিফিলিস। দেন আপনার ট্রিটমেন্ট হিসেবে ওইটার যে অ্যান্সার বেনজাথিন পেনিসিলিন, এইটাকে ডায়াগনোস করতে হবে। ওকে। বা একটা বেবি আপনাকে বলবে যে ডেলিভার্ড হয়ে গেছে, তার হাচিনসন টিট আছে, মায়ের কি ছিল। সো আপনি আপনার বেসিক নলেজটা যখন ক্লিনিক্যালি অ্যাপ্লাই করতে যাবেন, সেটাই হচ্ছে আপনার এমআরসিওজি পার্ট 1 পরীক্ষা। এইটা যেমন একদিকে আপনাকে একটা পরীক্ষায় যেমন পাশ করাবে, আপনার নামের সাথে যেমন একটা বিদেশি ডিগ্রি আপনার নামের সাথে অলংকৃত করবেন, তেমনি আপনি নিজেই বুঝতে পারতেছেন যে যেটা আপনি আপনার বেসিক নলেজে পড়েছিলেন, সেটাই আপনি ক্লিনিক্যালি অনেক ভালো করে অ্যাপ্লাই করতে পারবেন এমআরসিওজি পার্ট 1 পরীক্ষা দিয়ে। এখন আসেন যে আপু, আম, আমরা যে প্রিপারেশন শুরু করব রেসিডেন্সি, তো সিলেবাস অনেক বেশি ভাস্ট। আপনারা যারা রেসিডেন্সির জন্য প্রিপারেশন দিয়েছেন, তারা জেনেসিসের সাথে যদি যুক্ত থেকে থাকেন, জেনেসিসে অনেক লম্বা একটা
আহ, আমাদের ব্যাচ চলে, হ্যাঁ, কম্বাইন্ড ব্যাচ বলেন বা শুধু রেসিডেন্সি যে ব্যাচগুলো বলেন, এটা খুবই লম্বা একটা ব্যাচ চলে, প্রায় 8-9 মাসের মতো একটা ব্যাচ চলে, এবং এটার সিলেবাসটা অনেক বেশি ফাস্ট। এমআরসিওজি পার্ট 1 পরীক্ষাটার সঙ্গে কিরকম? আচ্ছা, এমআরসিওজি পার্ট অথবা এমএস যারা আছে, এমএস অনেকে হয়তো জুলাই মাসে এফসিপিএস পার্ট 1 পরীক্ষা দিয়েছেন, দেওয়ার পরে যাদের মনে হয়েছে যে এবার আমি এমএস পরীক্ষা দিতে চাই এরকম, বা 2 মাস আগেও যাদের মনে হয়েছে যে আপু বিসিএস এর পরে আমি এমএস পরীক্ষা দিতে চাই, তারা কিন্তু সবাই ফর্ম ফিল আপ করে এমএস পরীক্ষায় বসে যেতে পেরেছেন। এমআরসিওজি পার্ট 1 পরীক্ষায় তখন কি, এমআরসিওজি পার্ট 1 পরীক্ষাও কি এমন যে আপনি যদি এপ্রিলের দিকে মনে করেন আপনি কি জুলাইতে এমআরসিওজি পার্ট 1 পরীক্ষায় বুঝতে পারবেন না? এমএস এ আপনারা ঢুকতেছেন, এমএস খুবই স্ট্রাকচারাল একটা ডিগ্রি অবশ্যই, কিন্তু এমআরসিওজি পার্ট 1 যদি আমি বলি তাহলে হচ্ছে মোস্ট স্ট্রাকচারাল ডিগ্রির মধ্যে একটা। তো এইটার মধ্যে আপনারা দেখেন যে জানুয়ারি 2026-এ যেটা আছে, এটা পরীক্ষা হচ্ছে আগামী 14ই জানুয়ারি। তো এইটার ব্যাচ অলরেডি আমাদের অনগোয়িং আছে, এবং আমাদের অলরেডি এই ব্যাচগুলোর আজকে একদম লাস্ট ফিডব্যাক ক্লাস যেটা আছে, এইটা অনুষ্ঠিত হচ্ছে। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে জুন 2000, আমরা জানি যে সবগুলা পরীক্ষাই আমাদের এফসিপিএস পার্ট 1 সহ সবগুলা পরীক্ষাই এর আগে হচ্ছে জানুয়ারি এবং জুলাই সেশন অনুষ্ঠিত হতো, কিন্তু এইবার হচ্ছে এটা চেঞ্জ হয়ে গিয়েছে। এইবার দেখা যাচ্ছে যে এমআরসিওজি পার্ট 1 পরীক্ষাটা যেটা আছে, এটা আগামী জুনের 30 তারিখে হবে, 2026-এর জুনের 30 তারিখে হবে। সো আপনি ফার্স্টে পরীক্ষা দিতে গেলে, আমি যে বললাম যে পরীক্ষা দিতে গেলে আপনাকে ইন্টার্নশিপ কমপ্লিট থাকতে হবে, এই জিনিসগুলা দেন হচ্ছে ঢাকা ভার্সিটির যে আমাদের সার্টিফিকেটটা আছে, পাশের সার্টিফিকেট, এবং আরও কিছু জিনিস আছে যেটা আপনাকে বলবে যে আপনি এমআরসিজি পার্ট 1 পরীক্ষার জন্য এলিজিবল নাকি না। ওদেরকে এই পেপারসগুলো দিয়ে স্ক্যান করে সেই পেপারসগুলো ছবি পাঠিয়ে আপনার বুঝতে হয় যে আপনাকে ওদের কাছে মেল করতে হয় যে আপনি কি এলিজিবল নাকি না, এটা দেখার জন্য। সো আপনি এইটা করার শেষ ডেট হচ্ছে 10ই মার্চ। এইটা দেখানোর উদ্দেশ্যই হচ্ছে এইটা, যে আপু আমি যদি এপ্রিলে পরীক্ষা দেওয়ার চিন্তা ভাবনা করি, বা আমি যদি মার্চের 11 তারিখেও পরীক্ষা দেওয়ার চিন্তা ভাবনা করি, আপনি দিতে পারবেন না। কারণ কি, 10ই মার্চের মধ্যে আপনি যদি তাদেরকে এলিজিবিলিটি না পাঠিয়ে থাকেন, যে এলিজিবিলিটির জন্য যেসব আমার ডকুমেন্টস দরকার, সেগুলো যদি আপনি ওনাদের কাছে মেল করে না পাঠিয়ে রাখেন, তাহলে আপনি অন্ততপক্ষে এই জুন সেশনে পরীক্ষা দিতে পারবেন না। হ্যাঁ, আপনাকে অবশ্যই 10ই মার্চের আগে আপনাকে এলিজিবিলিটি সব পেপারস ফুল করে ওনাদের কাছে পাঠাতে হবে। সো ওইটা করে ফেললে আপনাকে ওনারা একটা মেল পাঠাবে যে আপনি এলিজিবল অর নট এলিজিবল। দেন আপনি যে পরীক্ষা দিবেন এজন্য আপনি এক্সপ্রেশন অফ ইন্টারেস্টের একটা ফর্ম পাওয়া যায়। এগুলো সবগুলোই অনলাইন ভিত্তিক, কোনোটাই আপনাকে ম্যানুয়ালি, এমএস পরীক্ষায় যেমন সবকিছু অনেক ম্যানুয়ালি করতে হয়, যে আমাদের ব্যাংকে টাকা জমা দেওয়া সবকিছু, এখানে কোনোটাই ম্যানুয়ালি না। এখানে হচ্ছে সবকিছুই আপনি কম্পিউটার এইডেড ভাবে করবেন। তো এখানে আপনি কম্পিউটারেই একটা ফর্ম ওরা দিচ্ছে, ওখানেই আপনি ফর্মটা ফিল আপ করে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট যেটা আছে সেটা জমা দিবেন। তারপর হচ্ছে 21শে এপ্রিল আপনাদের বুকিং উইন্ডো যেটা আছে, যেটার মাধ্যমে এমএস পরীক্ষায় আমরা কি করি, ব্যাংকে গিয়ে টাকা দিই। আর এমআরসিওজি পার্ট 1 পরীক্ষায় আপনার একটা ক্রেডিট কার্ড লাগবে, যে ক্রেডিট কার্ডটার মাধ্যমে আপনি এই পরীক্ষাটার জন্য ফিস যেটা আছে সেটাকে দিতে পারবেন। তো এইটা হচ্ছে 21শে এপ্রিল টুয়েসডে থেকে এই বুকিং উইন্ডোটা ওপেন হবে, এটার মাধ্যমে আপনি করতে পারবেন। তো আপনি যখন এই সিটটাকে বুক দিতে পারবেন, তারপরে আপনি 30শে জুন গিয়ে আপনি হচ্ছে পরীক্ষা দিতে পারবেন। তার মানে হচ্ছে, মানে আমি শুধুমাত্র এমএসএ চাইলাম আর পরীক্ষা, এমএসএ যেমন আমরা চাই পরীক্ষা দিতে পারি যে 2 মাস আগে, এমআরসিওজিতে কিন্তু তা না, এমআরসিওজি কিন্তু অনেক লং একটা জার্নি। তো এমআরসিওজির প্ল্যানটাও আপনাকে এজন্য আগে ভাগেই করে নিতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা, যে এইটা তো গেল যে এক্সাম রিলেটেড প্রিপারেশনের কথা। আর এক্সাম রিলেটেড যদি পড়ার প্রিপারেশনের কথা বলি, যেটা আমি অলরেডি বললাম যে এমএস পরীক্ষায় আপনি বেসিক পড়ে আসছেন, হ্যাঁ, যে অ্যানাটমি কি, ইনগুইনাল ক্যানেল কি, পুডেন্ডাল নার্ভের ইনারভেশন কোথায় কোথায় দেয়, এই সব কিছু আপনি পড়ে আসছেন। বাট এমআরসিওজি পার্ট 1 পরীক্ষায় আপনাকে যেটা করতে হবে, এই বেসিক নলেজটার পুরোপুরি ক্লিনিক্যাল অ্যাপ্লিকেশন ঘটাইতে হবে। আমরা এমএস পরীক্ষায় যে আপনাদের বেসিক আর পড়ার দরকারই নেই, কিন্তু এই যে বেসিকের সাথে যে ক্লিনিক্যাল কোরিলেশনটা করা, যে আপনাকে কোশ্চেন দিয়ে দিবে যে পেশেন্ট আসছে, পেশেন্ট হচ্ছে একটা ওটি করার পরে দেখা যাচ্ছে
যে সে আনএবল টু সিট ডাউন, ঠিক আছে, সিভিয়ার পেরিনিয়াল পেইন হয়ে যাচ্ছে বা পেশেন্টের ফুড ড্রপ হয়ে যাচ্ছে, তখন আপনাকে জিজ্ঞেস করবে পেশেন্ট ক্লাইম্ব মানে আনএবল টু ক্লাইম্ব চেয়ার্স, তখন তিনটার উত্তর তিন রকম হবে, যে কোনটার অ্যান্সার কিরকম হবে, যে কোন নার্ভটা কোন ক্ষেত্রে ইনজুর হয়েছে। সো আপনি বেসিক পড়ে আসছেন কোন নার্ভের রুট ভ্যালু কত, কোন নার্ভ ড্যামেজ হলে কি হয়, বাট এরকম কোন একটা সিনারিওতে কোন হিস্ট্রিতে কোন ক্লিনিক্যাল ফিচারে কোন নার্ভটা ড্যামেজ হয়, এইটা যদি আপনি দেখতে চান, সেই ক্ষেত্রে আপনাদের এমআরসিওজি পার্ট 1-এ প্রিপারেশন নিতে মোটামুটি 6 মাসের মতো প্রিপারেশন লাগবে। যদি 6টা মাস আমাদেরকে দেন, আমরা বলতে পারি যে এই বেসিকের সাথে যে ক্লিনিক্যাল কোরিলেশনটা, এটা আমরা মোটামুটি আপনাদেরকে করিয়ে দিতে পারবো। তো এই ক্ষেত্রে যেটা, যে আপনারা যদি দেখেন যে এমআরসিওজি পার্ট 1-এর অনেকগুলা ব্যাচই আমাদের অনগোয়িং থাকে। তো এমআরসিওজি পার্ট 1-এর আপনাদের জন্য সবচাইতে যে ভালো ব্যাচটা হবে, এমএস যারা পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়েছেন, সেটা হচ্ছে এমআরসিওজি পার্ট 1 লং ব্যাচ। আমাদের অলরেডি একটা ব্যাচ 6 নভেম্বর থেকে শুরু হয়ে গিয়েছে, এবং আগামীতে একটা ব্যাচ হচ্ছে ডিসেম্বরের ফার্স্ট উইক থেকে শুরু হয়ে যাবে। তো এইটার মধ্যে আমরা হচ্ছে সবগুলা সাবজেক্টকে 40টা ক্লাসে ভাগ করেছি। যে কিরকম করে 40টা ক্লাসে ভাগ করেছি, যে আপনাদের এমএস এর ক্ষেত্রে যেমন হচ্ছে যে মাইক্রোবায়োলজি 2টা ক্লাসে হচ্ছে, তাই না? এখানেও ঠিক তেমনি যে ইম্পর্টেন্ট যে ক্লাসগুলো আছে, সেগুলোকে দেখা গেছে আমরা 2টা বা 3টা ভাগে ভাগ করেছি। যেমন এখানে মাইক্রোবায়োলজি আপনাদের 2টা ক্লাসে হবে, ফিজিওলজি 2টা বা 3টা ক্লাসে হবে, অ্যানাটমি 3টা ক্লাসে হবে। ওকে, এরকম সবগুলা ক্লাসকেই আমরা 2টা বা 3টা ভাগে ভাগ করছি। এমন করে আপনাদের 40টা লং ক্লাস হবে, আমাদের প্রায় 4-5 ঘন্টা করে করে এক একটা ক্লাস হয়। এমন করে আপনাদের 40টা লং ক্লাস হবে। এটার মধ্যে হচ্ছে আপনাদের 28টা হচ্ছে বেসিক বা ক্লিনিক্যাল ক্লাস থাকবে, এবং 6টা হচ্ছে আমাদের ফিডব্যাক যে ক্লাসগুলো আছে, ফিডব্যাক ক্লাসগুলো থাকবে, এবং প্রত্যেকটা পরীক্ষার শেষে আপনার একটা করে ক্লাস থাকবে, যে সলভ ক্লাস, যেটা ওই ক্লাস টেস্টগুলো দিয়ে আপনারা ফিডব্যাক ক্লাসগুলো করে নিতে পারেন। আচ্ছা, এমআরসিওজি পার্ট 1 পরীক্ষায় এমএসএ যেমন আপনারা লাস্ট আওয়ার পড়ছেন, তাই না? লাস্ট আওয়ার এমএসএ যারা পরীক্ষা দেয় তাদের সবার কাছে খুব ফেভারিট একটা নাম আমাদের, যে এমএস ফ্যাকাল্টি থেকে খুব গুছানো একটা বই। তো এমআরসিওজিতেও তেমনি খুব গুছানো একটা জিনিস হচ্ছে রিকল। রিকল কি, যে প্রিভিয়াস পাস্ট ইয়ারের যে কোশ্চেনগুলো আছে, সেগুলা দিয়ে একটা বই, সেটা হচ্ছে রিকলস নামে একটা বুক। তো সেগুলা আপনার সলভ করতে হয়, কারণ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন বা প্রিভিয়াস ইয়ারের টপিকস থেকে, এটা এমএস এর সাথে অনেক বেশি মিল। এমএস এর ক্ষেত্রেও আমরা এই জিনিসটা দেখি যে লাস্ট ওয়ার পড়ে যেতেই হবে। তো এমআরসিওজি এর ক্ষেত্রেও সেটাই, যে আপনাকে এমআরসিওজি পার্ট 1-এর ক্ষেত্রে আপনাকে রিকলসটা যেটা আছে, রিকলসটা অবশ্যই পড়ে যেতে হবে। রিকলস না পড়ে গেলে আসলে এমআরসিওজি পার্ট 1-এ একটা ভালো নাম্বার তোলাটা খুবই কঠিন। তো আপনারা হচ্ছে এমআরসিওজি পার্ট 1-এর জন্য প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো আছে, একদম লাস্ট মুহূর্তে এসে যখন দেখা যায় যে আমাদের প্রায় সবগুলা ক্লাসই শেষ হয়ে যায়, তো তখন হচ্ছে আমাদের রিকল ক্লাসটা। এখন যারা ইয়েতে ভর্তি ছিলেন, এমএস এর ব্যাচে ভর্তি ছিলেন, তারা দেখেছেন যে তার আপনাদের লং ক্লাসগুলো যেগুলো আছে, ওগুলো একসাথে হচ্ছে, যারা চেয়েছেন তারা লাস্ট আওয়ার ব্যাচ ওগুলাতে ভর্তি হয়ে যেতে পেরেছেন। কিন্তু এই এমআরসিওজি পার্ট 1-এর সুবিধাটা হচ্ছে, লং ব্যাচের সুবিধা হচ্ছে, আপনারা একই সাথে এইটার মধ্যে যেমন লং ক্লাসগুলো পাবেন, তেমনি রিকলস ক্লাসগুলো ফ্রি পাবেন। এইটার মধ্যে আপনার এক্সট্রা করে আর রিকল ব্যাচে ভর্তি হইতে হবে না। আপনাকে 10 ইয়ার্সের রিকলস প্রত্যেকটা সেশন ধরে ধরে, 10 ইয়ার্স মানে হচ্ছে আহ, প্রায় 20টা রিকলস, হ্যাঁ। আপনাদের প্রায়, সরি, 12টা রিকলস যেটা আছে, প্রায় আমরা 12টা রিকলসের মতো দিই। তো 12টা রিকলস আমরা হচ্ছে আম, আমরা লাইভে আপনাদেরকে প্রত্যেকটা সেশন ধরে ধরে আপনাদেরকে পড়া দেওয়ার চেষ্টা করি। সো আপনাদের এটা একটা সুবিধা, যারা লং ব্যাচে ভর্তি থাকবেন তাদের আলাদা করে আর রিকল ব্যাচটার মধ্যে ভর্তি হতে হবে না। সো সব শেষ করে যখন আপনারা এপ্রিল মাসের দিকে চলে যাবেন, তখন হচ্ছে এপ্রিল মাসের শেষের দিকে বা মে মাসের প্রথম দিকে, আহ, মে মাসের প্রথম দিকে আমরা হচ্ছে সাবজেক্ট ফাইনাল যেটা আছে, সাবজেক্ট ফাইনাল যেটা প্রত্যেকটা 5টা করে সাবজেক্ট ফাইনালে শুরু করে দিব, এবং লাস্টে গিয়ে আপনাদের 2টা মক টেস্ট হবে। তো আপনারা যদি এইটা কন্টিনিউ করতে পারেন, আমার মনে হয় এমআরসিওজি পার্ট 1 পরীক্ষার জন্য আপনার প্রিপারেশন যেটা আছে, এটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। ওকে।
তো এইটাই যে যারা যারা হচ্ছে অনেকেই আছেন যে আপু আমি হয়তো এই সেশনটা অনেকেই হয়তো দেখবেন যে এটা নিয়ে অনেক মেসেজও পেয়েছি, আপু এবার তো আমি রেসিডেন্সি পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়েছি, বাট আমার প্রিপারেশন অনেক ভালো ছিল বা কমপ্লিট প্রিপারেশন নিতে পারি নাই। আমার জন্য কি এমআরসিওজি ঠিক হবে নাকি? কারণ হচ্ছে সবাই ভয় পান যে আপু এত টাকার একটা পরীক্ষা, প্রায় এবার পরীক্ষা দিতে প্রায় যারা যারা পরীক্ষা দিয়েছেন 1 লাখ প্লাসের মতো একটা টাকা লেগেছে। সো তারা কি আহ, এই ট্রাইটা নিবেন নাকি? আচ্ছা, আমি আমার কথাটা কন্টিনিউ করব, কিন্তু আমাদের সাথে অলরেডি যুক্ত হয়ে গেছেন ডক্টর এস এম মুনিরা আপু। আপু আমাদের আমার থেকে ভালো বলতে পারবেন, বিকজ আমি তো এফসিপিএস করা, আপু এমএস করা। তো আপুকে আমি রিকোয়েস্ট করব যে আপু আমাদের যারা আছেন ওনারা সবাই রেসিডেন্সি পরীক্ষা দিয়েছেন, তো পরবর্তীতে এমআরসিওজি পার্ট ওয়ানের জন্য প্রিপারেশন নিয়েছেন, তারা কিভাবে করে তাদের প্রিপারেশন বা এমআরসিওজি জার্নিটা শুরু করতে পারেন এই সম্পর্কে যদি তাদেরকে একটু গাইড করেন। মুনিরা আপু। মুনিরা আপু, শোনা যাচ্ছে কি আমার কথা? হ্যাঁ মৌমিতা, আসসালামু আলাইকুম। জি আপু। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ আপু, এই যে ওনারা তো রেসিডেন্সি প্রিপারেশন নিয়েছেন, এখন রেসিডেন্সি পরবর্তীতে এই 6টা মাস যেটা আছে ডিসেম্বর থেকে, তো আপু এই 6টা মাসকে কাজে লাগিয়ে তারা কিভাবে করে এমআরসিওজি পার্ট ওয়ানের প্রিপারেশন কমপ্লিট করতে পারেন, সেই হিসেবে যদি আপনি একটু গাইড করতেন। আপু কিন্তু এমএস কমপ্লিট করেছেন রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি আর ইনফার্টিলিটি থেকে, এছাড়াও আপু তো এফসিপিএস বা টু এ ট্রেন হিসেবে আছেন। তো আপু তো আমাদের কে ভালো করে গাইড করতে পারবেন যে কিভাবে করে আপনাদের এই জার্নিটা আপনারা কমপ্লিট করতে পারেন। আসসালামু আলাইকুম ডিয়ার ডক্টরস, যারা এই মুহূর্তে সংযুক্ত আছেন আমাদের সাথে, সবাইকে স্বাগত। আজকের এই গুরুত্বপূর্ণ সেশনে অলরেডি অনেকক্ষণ ধরে আপনারা আলোচনা শুনেছেন। আমাদের আজকের টাইটেলটা যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখতেই পাচ্ছেন যে আপনাদের রেসিডেন্সি পরবর্তীতে কি করণীয়। সেই ক্ষেত্রে এমআরসিজি পার্ট ওয়ান এই সেশনের এই উইংটুকু আমরা আপনাদের সাথে আপনাদেরকে একটু এনরিচ করার জন্য, বা আমি যদি বলি এনলাইটেন করার জন্যই আমরা আপনাদের সাথে যুক্ত হয়েছি। তবে ডিসিশন নিতে হবে আপনাদেরকে খুব ভেবে চিন্তে এবং হচ্ছে খুব ওয়াইজলি, যে আমার জন্য কোনটা প্রয়োজন, আমি কোন দিকে আগাবো। আমাদের কাজ আপনাদের জন্য পথ দেখানো, তার পরবর্তীতে সেই অনুযায়ী সেই আলোকে নিজেকে প্রিপেয়ার করা, নিজেকে তৈরি করা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ডিসিশন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাহলে আমরা যখন এফসিপিএস পার্ট ওয়ান পরীক্ষা অথবা রেসিডেন্সি অথবা এমআরসিজি পার্ট ওয়ান বিভিন্ন পরীক্ষায় দিতে চাই, আমি যদি একটু সহজ করে বলি, সকল পরীক্ষার জন্য কিন্তু প্রিপারেশনের যে বেসিক পোর্শনটুকু সেটা অলমোস্ট সেম। শুধুমাত্র কোশ্চেন আসার প্যাটার্নটুকু জায়গা ভিন্ন থাকে। তাহলে কোশ্চেন আসার প্যাটার্নটুকুকে ধরা এবং সেই আলোকে নিজেকে প্রিপেয়ার করা, এটা অনেক বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় সবসময়। তাহলে আমরা রেসিডেন্সি পরীক্ষা দিয়েছি, এখন অনেকে দেখা যায় পরীক্ষা দেওয়ার পরে মনটা অনেক ভেঙে যায় যে আমাকে দিয়ে আর কিছুই সম্ভব না, আমাকে দিয়ে মনে হয় আর কিছুই হবে না। আমি একটা মানে আপনাদেরকে মোটিভেশন বলেন অথবা পথ দেখানোর জন্য বলেন, একটা কথা যদি আমি বলি, তাহলে আমি সবসময় এই কথাটা খুব বোল্ডলি উচ্চারণ করি যে কারো যদি কখনো কোনো কিছু না হয়, কেউ যদি কখনো অনেক হতাশ হয়ে যান যে আমি বারংবার পরীক্ষা দিচ্ছি আমার কোনো ক্রমে কিছু হচ্ছে না, তাহলে সেই ক্ষেত্রে আপনারা যে কাজটা করতে পারেন যে আপনারা এমআরসিজি পার্ট ওয়ান পরীক্ষাটা দিতে পারেন। তাহলে তাহলে যে বিষয়টা এমআরসিজি পার্ট ওয়ান পরীক্ষাটা এমন চমৎকার একটা পরীক্ষা, এই পরীক্ষাটা দিলেও আপনার ভালো লাগবে। এবং আরেকটা যে বিষয়, শুধুমাত্র দিলে না, এটা ক্লিনিক্যালি ওরিয়েন্টেড যেহেতু একটা পরীক্ষা, যে পরীক্ষার ক্ষেত্রে আমরা পরীক্ষা দেই এবং পরীক্ষা দিলে দেখা যায় ক্লিনিক্যাল কোশ্চেন আসার প্যাটার্ন গুলা অন্যান্য পরীক্ষার তুলনায় একটু ভিন্ন। তাহলে আমাদেরকে মূল বেসিক বা যেই অংশটুকুই আমরা পড়ি না কেন, যে পরীক্ষার জন্যই পড়ি, অলমোস্ট মেইন পড়াগুলো সেম হলেও কোশ্চেন আসার আঙ্গিক গুলা যেহেতু ভিন্ন হয়, সেই জিনিসগুলো ধরাই একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায়। আপনারা রেসিডেন্সি পরীক্ষাতে দেখেছেন যে খুব অল্প সময়ে অনেক কোশ্চেনের অ্যান্সার দিতে হয়। এমআরসিজি পার্ট ওয়ান পরীক্ষাতে কিন্তু পার্ট ওয়ান এবং পার্ট টু দুইটা ধাপ, এবং সেই ক্ষেত্রে আপনি বেশ সময় পাবেন।
পার্ট ওয়ান পরীক্ষার ক্ষেত্রে আপনাকে হচ্ছে পেপার ওয়ান পরীক্ষা দিতে, যে আপনার পরীক্ষাটা দিলে খুব ভালো লাগবে, কারণ রিকল বেসড অনেক কোশ্চেন আসে। পার্ট টু পরীক্ষাতে আপনাকে যে পেপার টু পরীক্ষাতে যে মনে হবে যেটা একটা মানে কি পরীক্ষা দিলাম আসলে, অঙ্কের মতো আমাকে হিসাব করে করে আর কি বের করতে হচ্ছে। তো এই জন্য যারা অনেক বেশি হতাশ যে রেসিডেন্সির পরে আমার আসলে কোনো কিছু মনে হয় হবে না বা আমি আসলে কি করব, তাদেরকে আমি বলবো আপনারা চাইলে এমআরসিজি পার্ট ওয়ান পরীক্ষা দিতে পারেন। এবং এমআরসিজি পার্ট ওয়ান পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষাগুলো খুব সিস্টেম ওরিয়েন্টেড। দেখা যায় যে এসবিএ কোশ্চেন গুলাই এমআরসিজি পার্ট ওয়ান পরীক্ষাতে আসে, আবার পার্ট টু তে যে এসবিএ এবং ইএমকিউ দুই ধরনের কোশ্চেন আসে পরীক্ষাতে। তো এই জন্য পার্ট ওয়ান পরীক্ষাটা তিনটা পার্টের মধ্যে সবচাইতে সহজ পরীক্ষা যদি আমি বলি তাহলে এমআরসিজি পার্ট ওয়ান। এ যাবৎকাল এবং বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল দুইটা অংশের মানে অংশ মিলায় যদি আমি পরীক্ষার কথা বলি তাহলে আমি বলবো এমআরসিজি পার্ট ওয়ান। এবং আরো একটা কথা যদি বলি, যে এক কথায় যে যার কিছুই হচ্ছে না, তার যে সে যেই পরীক্ষাটাতে অ্যাপিয়ার করলে তার একটা কনফিডেন্স আসবে এবং পরীক্ষাতে পাশ করবে, সেটার নাম এমআরসিজি পার্ট ওয়ান। আমি বোঝাতে চাচ্ছি পরীক্ষাটা সহজ, কিন্তু যেহেতু ইন্টারন্যাশনাল আঙ্গিকের পরীক্ষা এবং অনেকগুলা মানে ফর্ম ফিল আপ থেকে শুরু করে অনেকগুলা বিষয় নিয়ে আর কি কাজ করতে হয়, যেটার সাথে আমরা ওরিয়েন্টেড না, এই জন্য পরীক্ষাটাকে কঠিন মনে হয়। এবং আমাদের দেশের মানুষরাও আসলে পরীক্ষাটাকে কঠিন বানিয়ে রাখে, যে কি জানি না একটা পরীক্ষা আমরা দিচ্ছি। এই জিনিসগুলো নিয়ে আসলে একদমই ভয় পাওয়ার দরকার নেই। আপনাদের যদি মনে হয় যে আমি মানে পরীক্ষা দিয়েছি দীর্ঘদিন যাবত হচ্ছে না, আমি তাদেরকে অ্যাডভাইস করবো এমআরসিজি পার্ট ওয়ান দেওয়ার জন্য। যারা অনেক বেশি ডিপ্রেশনে আছেন তাদেরকে বলবো মেন্টাল বুস্ট আপ হবে আপনি এমআরসিজি পার্ট ওয়ান পরীক্ষা দিলে। তার পরবর্তীতে দেখা যায়, এবং এই পরীক্ষাগুলা প্যাটার্ন গুলা যেহেতু একটা সিস্টেম ওরিয়েন্টেড, এই পরীক্ষাগুলা দিলে মোটা মানে সহজেই পাশ করে আসা যায় পার্ট ওয়ান পরীক্ষাটা। তবে পার্ট টু পরীক্ষার আগে অনেক আমি কখনোই পার্ট টু তে মানে খুব দ্রুত গতিতে বসতে বলি না, তার কারণ বেশ ভালো প্রিপারেশন নিতে হয়। আদারওয়াইজ পার্ট ওয়ান পরীক্ষার ক্ষেত্রে এরকম বিষয় না, রিকল গুলো আমরা হাতে ধরে ধরে আপনাদেরকে পড়াই, পরীক্ষার জন্য হাতে ধরে ধরে প্রিপারেশন নেয়। তো যে কয় মাস বাকি আছে এই কয় মাসগুলোর মধ্যেও আপনি যদি মনে করেন রেসিডেন্সি পরীক্ষার পরবর্তীতে আমি আগাতে চাই, আমি আমার নামের পাশে একটা ইন্টারন্যাশনাল পালক যুক্ত করতে চাই, যে পরীক্ষাটা আমার জন্য ইজি গোয়িং হবে, অনেক বেশি কঠিন হবে না, এবং আমি চেষ্টা করলে পারবো, সেই পরীক্ষাটার নাম অবশ্যই এমআরসিজি পার্ট ওয়ান। যেহেতু মানে মোটামুটি সকল জায়গাতে আমি আমার একটা মানে বিচরণের জায়গা আছে। আমি পার্ট ওয়ানের আপনাদের এফসিএস পার্ট ওয়ানের মেন্টর হিসেবে কাজ করি। রেসিডেন্সিতে আমি হয়তো ক্লাস নেই না, রেসিডেন্সি মেন্টর হিসেবে আমাদের ডাক্তার আসমা ফারুকী দীপু আছেন। আবার এমআরসিজির অংশে আমরা যারা আজকে কথা বলেছি সবাই আছি। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে আপনাদের জন্য বড় আপু বলেন বা যেভাবেই বলেন, আমি সাজেস্ট করার জন্য আমি বলবো এমআরসিজি পার্টার একটা চমৎকার পরীক্ষা। আপনারা নিজেকে এনরিচ করার জন্য এবং অন্যান্য পরীক্ষাও যদি আপনি দেন সেক্ষেত্রে আপনি একটা ইনফরমেশন বলি, প্রায় 9 থেকে 12টা কোশ্চেন এবার এফসিএস পার্ট ওয়ান পরীক্ষাতে এসেছিল। এমআরসিজি পার্ট ওয়ানের একটা বই আছে ক্যাথরিন, সে ক্যাথরিন বই থেকে। তাহলে কোনো পড়াই আসলে বৃথা না, সকল পড়াই আপনার এক জায়গায় না এক জায়গায় কাজে লাগে। তো এই জন্য আপনারা নির্দ্বিধায় আমাদের এই উইং এ যুক্ত হয়ে যেতে পারেন। খুব চমৎকার মেন্টর প্যানেল, এখানে এত এনরিচ মেন্টর প্যানেল আছে যেটা বাংলাদেশে অন্য কোথাও নাই। আমি মনে করি নিজেকে খুব শক্ত একজন এক্সামিনি হিসেবে উপস্থাপন করার জন্য একটা কঠিন মানে প্রিপারেশন নেওয়ার কোনো বিকল্প নেই। তো সেই ক্ষেত্রে আপনার এত বড় বড় মেন্টর যারা আলোকবর্তিকা হিসেবে আপনার পেছনে কাজ করছে, তো আমার মনে হয় প্রিপারেশনটা যেন সেই রকম হয়, এনরিচ হয় এবং ভালো একটা প্রিপারেশন হয়। এবং এই যুদ্ধে যেহেতু একটা বিশাল ফাইন্যান্সিয়াল বার্ডেনের একটা পরীক্ষা, তো সেই কারণে আপনি যেন একবারে এই পরীক্ষাতে পার হয়ে আসতে পারেন, সেজন্য আমার মনে হয় যে আপনারা মানে নিঃসংক চিত্তে আপনারা আমাদের এমআরসিজি পার্ট ওয়ানের এই উইং এ যুক্ত হয়ে যেতে পারেন, আমি আশা করব। এবং আমি এবং খুব মানে দ্ব্যর্থহীন ভাবে খুব গর্বের সাথে বলতে চাই, আমাদের এই উইং এ আজ পর্যন্ত যারা এমআরসিজি পার্ট ওয়ান ক্লাস করেছেন পরীক্ষা দিয়েছেন কেউ কখনোই ফেল করেন নাই। শতভাগ পাস নিয়েই আমরা আর কি একদম জেনেসিস এর এমআরসিজি যে আউটলায়ারের অংশটুকু শুরু থেকেই কাজ করছে। আমরা মনে করি আমরা সেই জায়গাটাতে আপনাকে সাফল্যের বন্দরে পৌঁছে দিতে ইনশাল্লাহ সক্ষম হব। তো সেই জন্য সবার প্রতি আমার অফুরন্ত শুভকামনা রইল। তো এই বলে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। ডাক্তার মৌমিতা। থ্যাংক ইউ ডক্টর মুনিরা আপুকে। মুনিরা আপুর সবসময় কথাগুলো আমাদের জন্য অনেক বেশি ইন্সপায়ারিং, যে আমি বলি যে মুনিরা আপু যে জিনিসটা যে কারো যদি অনেক তাহলে বেশি। আমরা এতক্ষণ ধরে জি আপু যে শোনা যাচ্ছে? বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম। আপু শোনা যাচ্ছে? ওকে।
তো যেটা বলছিলাম যে মুনির আপুর কথাগুলো সত্যি অনেক বেশি ইন্সপায়ারিং আমাদের জন্য। তো কেউ যদি, আমি যেটা বলছিলাম যে অনেকের মন খারাপ থাকে যে আপু আমি এমআরসি এমএস পরীক্ষাটা ক্র্যাক করতে পারিনি, তো আমি কি, আমার জন্য কি এমআরসিওজি, আমি কি পারবো এমআরসিওজি পরীক্ষাটায় পাশ করে যেতে? তো মুনির আপু যে কথাটা বললো আমিও সেই কথাটাই বলতে চাই, শুধুমাত্র যে আপনাকে বোঝানোর জন্য বলতেছি যে হ্যাঁ আপু কোনো মতে আপনি পরীক্ষাটা দিয়ে দেন, আপনি দিলেই হয়ে যাবে। নিশ্চয়ই এরকম না। আমরা যদি সিলেবাসটার দিকে তাকাই, আপনারা দেখেন যে এমআরসিওজি সিলেবাসটা যদি আপনাকে আমি দেখাই একটু জুম ইন করে, এটা হচ্ছে আমাদের পুরো এমআরসিওজি সিলেবাস। হ্যাঁ, আমি যে বললাম যে আপনাদের পেপার 1 পেপার 2 প্রথমে 3 ঘন্টা একটা পরীক্ষা হবে, তারপরে 1 ঘন্টা একটা ব্রেক হবে, তারপরে 1 ঘন্টা একটা পরীক্ষা হবে। এই যে ওইটার মধ্যে এই কোশ্চেন গুলাই আসবে। এক নাম্বার কথা হচ্ছে এটা, এখানে কোশ্চেনের পরিমাণ খুবই কম, এখানে আপনি চিন্তা ভাবনা করে আস্তে ধীরে আগাইতে পারবেন, এক নাম্বার কথা। 2 নাম্বার কথা হচ্ছে এখানে সিলেবাসটা এমএস এর তুলনায় অপেক্ষাকৃত ছোট। এমএস এ যেমন আমরা অনেক ভাস্ট একটা নলেজ নিয়ে যাই, আমাদের সবকিছুই জানতে হয়। আপনি গাইনোকোলজিস্ট হতে চাচ্ছেন, তাতে কি হয়েছে, আপনাকে সার্জারি পার্ট জানতে হবে, আপনাকে আইএনটি জানতে হবে, অর্থোপেডিক্স থেকে কোশ্চেন আসে, রাইট? বাট ইমার্সিওজি পার্ট 1 পরীক্ষাটা এরকম না। ইমার্সিওজি পার্ট 1 পরীক্ষাটা একদমই, মানে কি বলবো, ইয়ে রিলেটেড, আপনাদের হচ্ছে গাইনি রিলেটেড। হ্যাঁ, আমরা যদি এই যে এখানে যদি দেখি যে আমাদের ক্লিনিক্যাল পার্ট যেগুলো আছে, এগুলো হচ্ছে ম্যাটার্নাল মেডিসিন, ম্যানেজমেন্ট অফ লেবার, ম্যানেজমেন্ট অফ ডেলিভারি, পোস্টপার্টাম প্রবলেম, সাব ফার্টিলিটি। তার মানে আপনার গাইনি রিলেটেড যে যে পার্টগুলো আছে এগুলাই হচ্ছে আমাদের এমআরসিজি পার্ট 1 পরীক্ষায় আসে। আমাদের এক্সট্রা করে যে অনেক বেশি, আপু আমাকে কি ফুল বডির অ্যানাটমি জানতে হবে? হ্যাঁ, আপনাকে অ্যানাটমি অবশ্যই জানতে হবে, ফুল বডি, বাট মেইন ফোকাস আপনাকে করতে হবে পেলভিক অ্যানাটমি, অ্যাবডোমেনের উপরে, পেলভিক অ্যানাটমির উপরে। ওকে, এইটা থেকেই আপনাকে সবচেয়ে বেশি কোশ্চেন আসবে, বাকি যে কোশ্চেনগুলো আছে ওগুলা খুবই সুপারফিশিয়াল। আজকে আম, খুবই খুবই সুপারফিশিয়াল কোশ্চেন আসে, যে যেগুলা হচ্ছে আপনাদেরকে একদম ধরে ধরে পড়িয়ে দেওয়া যাবে। আপনারা মেইন ফোকাস যদি বলতে চান যে গাইনি এবং অক্স রিলেটেড আমার যতটুকু অ্যানাটমি দরকার, যতটুকু ফিজিওলজি দরকার, যতটুকু মাইক্রোবায়োলজি দরকার, সবটুকুই আমরা হচ্ছে আম, এইখানে কমপ্লিট করে দিতে পারি এই এমআরসিওজি পার্ট 1 পরীক্ষাতে। সো আপনারা খুব সহজেই এবং কম সময়ে এটার প্রিপারেশন নিয়ে নিতে পারবেন। আচ্ছা, আরেকটা জিনিস যেটা নিয়ে হচ্ছে অনেক বেশি কোশ্চেন আসে, আপু এইটার হচ্ছে আমরা শুনছি যে আমাদের এমআরসিওজি পার্ট 1 পরীক্ষাটা এটা হচ্ছে অনেক বেশি কস্টলি একটা পরীক্ষা আপু, মানে অনেকের কাছে, বাট কেউ বলতে পারে না যে কত টাকা লাগবে ঠিক করে, বা অনেকেই হয়তো জানতে চান যে আপু কত টাকা লাগবে। এই যে আপনি যদি দেখেন যে আমাদের এই পরীক্ষাটা দিতে এমআরসিওজি পার্ট 1 এর ফিস হচ্ছে এইটা, আমরা বাংলাদেশ যারা, বাংলাদেশ হচ্ছে ব্র্যান্ড বি এর আন্ডারে পড়ি, এতদিন পর্যন্ত যে যে লাস্ট এক্সাম না, মানে জানুয়ারিতে যে এক্সামটা হবে এই এক্সামের আগেও সবাই পরীক্ষা দিয়েছেন, যারা দিয়েছেন তারা 572 পাউন্ডে পরীক্ষা দিয়েছেন, এটা হচ্ছে পাউন্ডের হিসেবে। হ্যাঁ, আর এবার থেকে টাকার অঙ্কটা একটু বাড়ানো হয়েছে, সেটা হচ্ছে এবার থেকে ব্র্যান্ড বিতে যদি কেউ পরীক্ষা দিতে চায় তাকে 601 পাউন্ড পে করতে হবে। সো যারা যারা চাচ্ছেন যে হ্যাঁ এমআরসিওজি পার্ট 1 পরীক্ষা দিতে, তারা হচ্ছে এই আহ, পরিমাণ পেমেন্ট আপনাকে পরীক্ষার আগে করতে হবে। সো এতখানি টাকার যেহেতু একটা পরীক্ষা, এবং যেহেতু আপনারা আবার রেসিডেন্সির প্রিপারেশনও নিয়ে ফেলছেন, তো সব মিলিয়ে দেখা যায় যে সবাই থাকে যে আপু আমরা তো আগেও জেনেসিসের সাথেই রেসিডেন্সির পথটা চালিয়েছি, বা রেসিডেন্সির সময় তো থেকেছি, তো এই ক্ষেত্রে কি আমাদের জন্য কোনো স্পেশাল অনারিয়ামের ব্যবস্থা আছে নাকি? তো এটার জন্য জেনেসিস আউটলেয়ার আপনাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট অফার এনে রেখেছেন। সেটা হচ্ছে যে যারা প্রিভিয়াস ডক্টর আছেন তারা আমাদের লং ব্যাচ বা যেই ব্যাচেই ভর্তি হতে চান না কেন, আপনারা টোটাল 20% অফ পাবেন। এবং কোনো ডক্টর যদি থেকে থাকেন যে, সরি, এর আগে জেনেসিস আউটলেয়ারের সাথে যুক্ত ছিলেন না, এইবারই হচ্ছে প্রথম জেনেসিসের সাথে তার এমআরসিওজি জার্নিটা শুরু করবেন, বা যে জার্নিটা শুরু করবেন, তো তারা হচ্ছে 10% ডিসকাউন্ট পাবেন। তো যারা যারা চাচ্ছেন যে আপু আমি জেনেসিসের সাথে থেকে এমআরসিওজি জার্নিটা শুরু করতে চাই, তাদেরকে আমি বলবো যে আর দেরি করার কোনো দরকার নাই। আপনারা যদি মনে করেন, এক নম্বর কথা টাইম পাবেন না, এবার জুনের 30 তারিখে পরীক্ষা, আমি যেটা বললাম যে 6 মাস দরকারই হবে, 6 মাস যদি না দেন তাহলে ইমার্সিওজি পার্ট 1 এর জন্য আপনি প্রিপারেশন কমপ্লিট করতে পারবেন না। তো ডিসেম্বর থেকে অবশ্যই সবার পড়া শুরু করে দিতে হবে, এবং ডিসেম্বরের মধ্যে যদি আপনি নভেম্বরের 21 তারিখের মধ্যে যদি আপনি ভর্তি হয়ে যান, তাহলে আপনি খুব ভালো করে এই ডিসকাউন্টটাও অ্যাভেল করতে পারবেন।
যেটা আপনার জন্য হয়তো ফিনান্সিয়ালিও অনেক বেশি ভালো হবে। তো আমার মনে হয় যে আমি সবাইকে সব কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিতে পারছি। কারো যদি আর কোনো রকম কোনো কোয়ারি তারা আমাকে আস্ক করতে পারেন, আমি চেষ্টা করবো কোশ্চেনগুলো দিয়ে দিতে, কোশ্চেন অ্যান্সারগুলো দিয়ে দিতে। আপু। না যাচ্ছে বলেন। হ্যাঁ আপু, আমি পূর্ণিমা বলছিলাম। ওই যে আমরা যারা জেনেসিসে অন্যান্য ব্যাচে ছিলাম আর কি, মানে আমি জেনেসিসের সাথে অনেক বছরই, রিসেন্ট হচ্ছে আমি জানুয়ারিতে এফসিপিএস পার্ট 2 পাস করছি, তাদের জন্য কি ডিসকাউন্টটা দিবে? হ্যাঁ আপু, মানে জেনেসিস যে কোনো ব্যাচে যদি আপনি অ্যাডমিট থেকে থাকেন, তো সেই হ্যাঁ, ক্ষেত্রে প্রিভিয়াস ডক্টর হিসেবে আপনি 20% অফ পাবেন। মানে আমি এফসিপিএস পার্ট 2 তে ছিলাম, একসময় পার্ট 1-ও ছিলাম, সেটা বহু আগে, কিন্তু পার্ট 2 তে রিসেন্ট আমি জানুয়ারিতে পার্ট 2 কমপ্লিট করছি। তো তো হুম ওইখানে হুম। কি আমাকে 20% ডিসকাউন্টটা দিবে? হ্যাঁ আপু, আপনি 20% আমি অফ ফোন পাবেন। দিছিলাম, বললো আমাকে 1,000 টাকা কম দিবে, আপনি আসেন শুনে। তারপরে আমি ইয়া করছি, ফোন দিছিলাম আর কি, যে লং ব্যাচের জন্য ইমার্জেন্সি, বললো আপনি পুরানো ডক্টর হলে 1,000 টাকা আপনাকে ডিসকাউন্ট দিব। ফোন করে শুনে আমি চলে না আসছি। না, এটা তো আপু সব সময় দেওয়া হয়ে থাকে। যেটা আপনাকে বলছে সেটা হচ্ছে একদম রেগুলার বেসিসে প্রিভিয়াস স্টুডেন্টদের জন্য যে অফটা থাকে। কিন্তু এবার তো হুম। হচ্ছে অফার আসছে, তখন হয়তো ওনারা অফারের খবরটা জানেন না। আপনি এখন লাস্ট আবার উইকে আমি হচ্ছে কথা একটু বলছিলাম। দিতে ও, পারেন। এখন তাহলে ফোন দিলে আমাকে 20% অফ দিবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ আপু, আপনি কথা বলে দেখতে পারেন, আমি নিশ্চয়ই বলবো। আমি আপনার নামটাও বলে দিব, ডক্টর পূর্ণিমা, রাইট? জি জি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আপু আপনি কথা বলে দেখতে পারেন। আর যদি এরপরেও প্রবলেম ফেস করেন, আপনি আমাকে টেলিগ্রামে বা মেসেঞ্জারে আপনি আমাকে নক দিতে পারেন যদি আরো বেশি প্রবলেম ফেস করেন। ঠিক আছে, তাহলে আমি কালকে কথা বলবো। আজকে তো রাত হয়ে গেছে, তাহলে আপনার কথা বলবো যে মৌমিতা আপু বলছে 20% দিবে, তাহলে আমি ভর্তি হব আর কি। হ্যাঁ আপু শিওর। বুড়া বয়সে আর কি করব, এখন আপু এটা দরকার আপনাকে আমি সেটাই। বলতে চাই যে আপনি যদি দেখেন যে এফসিপিএস পার্ট 2, এটাই যে আমি আপনাকে বলতে চাচ্ছিলাম কমপ্লিট যে সবার হয়েছে। একটা খুব চিন্তা থাকে যে এই সব ছোট ছোট মেয়েরা পরীক্ষা দিচ্ছে এমএস কমপ্লিট করা, আমি এমএস খুবই পার্ট 1, এমএস পার্ট 1 বা এফসিপিএস পার্ট 1 মেয়েরা পরীক্ষা দিচ্ছে। বাট এইরকম কিন্তু মানে ইয়ের সংখ্যা অনেক, যে আমাদের সাথে যে মেন্টিরা অ্যাড হন তাদের পরিমাণ কিন্তু অনেক, যে যাদের ডিগ্রিটা কমপ্লিট। এবং আমাদের হচ্ছে সবাই হয়তো সামনে আসেন না, কিন্তু আমাদের একজন যে নাজিয়া আপু আমাদের আছেন একজন, যে উনি এফসিপিএস পার্ট 2, আমি যেইবার পাশ করে আমি জুলাই 2023-তে হচ্ছে এমআরসিজি পার্ট 1 পরীক্ষায় পাশ করি। তো আমি সেইবার যখন রিকল ক্লাস নিতে ঢুকি, তো আমার নাজিয়া আপুর সাথে কথা হয়। নাজিয়া আপু যখন আমাকে নক দেন, তো আমি খুব অবাক হয়ে যাই যে একটা মানুষ পার্ট 2 কমপ্লিট করা, আল্লাহ কিভাবে কোনো ওনার সাথে কথা বলবো, কি করব। তো নাজিয়া আপু কিন্তু আলটিমেটলি ওইবার পাশ করে যান এমআরসিজি পার্ট 1 পরীক্ষায়, এবং এই সেশনে, এই জুলাই সেশনে উনি এমআরসিজি পার্ট 2 পরীক্ষায় পাশ করে যান। তো আহ, আপুদের ক্ষেত্রে যে আমাদের যে নাজিয়া আপু ছিলেন, বা এইবারও আমাদের হচ্ছে নিগার সুলতান আপু নামে একজন আপু আছেন, যার হচ্ছে ডিজিও কমপ্লিট হয়ে গেছে, এমসিপিএস কমপ্লিট হয়ে গেছে, একজন স্যার আছেন যার অনেক আগে এফসিপিএস কমপ্লিট হয়ে গেছেন, এবং এবার হয়তো আমাদের সাথে পূর্ণিমা আপু যুক্ত হয়ে যাবেন। এইরকম যে মানুষগুলো আছেন যাদের এমএস শেষ, এফসিপিএস শেষ, হ্যাঁ, এমআরসিইউজিতে কেউ না কেউ একটু ডাউনগ্রেডে থাকে। ডাউনগ্রেডে কে থাকে? আমরা যখন প্রথম পরীক্ষা দিছি, যে আমি আমার নিজের কথাই বলি, আমি যখন এমআরসিইউজি পার্ট 1 পরীক্ষা দিছি, তখন আমি যে প্রবলেমটা ফেস করছি, আমার জন্য বেসিক অনেক বেশি ইজিয়ার ছিল। আমার জন্য অ্যানাটমি, প্যাথোলজি, ফিজিওলজি, মাইক্রোবায়োলজি এগুলো আমার জন্য অনেক বেশি সহজ ছিল। আমার প্রবলেম হয়েছে কই, আমি যখন ক্লিনিক্যাল পড়া পড়তে গেছি, যে আমার জন্য এপিডুরাল অ্যানেস্থেসিয়া এইটা কি, এটা তো আমার জন্য অনেক বড় কিছু, তাই না? যে থার্ড স্টেজ অফ লেবার কেমন করে ম্যানেজ করতে হয়, এইটা কিন্তু আমার জন্য অনেক বড় কিছু। কিন্তু যখন আমরা দেখি, এখনো আমি দেখি যে যারা এরকম অ্যাডভান্স স্টেজে থাকেন, তাদের জন্য ক্লিনিক্যালটা অনেক বেশি সহজ। হ্যাঁ, যে তাদের দেখা যায় ক্লিনিক্যালটা বলে যে হ্যাঁ আপু এটা তো আমি পারি, এটার ক্লিনিক্যালটা এরকম। একটা সিওসিপি যদি বাদ দেয় কেউ 2 দিনের জন্য, একটা পিওপি যদি কেউ 2 দিনের জন্য বাদ দেয়,
তাহলে এটার ট্রিটমেন্ট কিরকম করে হবে, একটা ইন্ট্রা হেপাটিক কোলিস্টেসিসের পেশেন্টের ট্রিটমেন্ট কিভাবে হবে। আমি যখন ফার্স্ট পরীক্ষা দিতে গেছিলাম আমার কাছে ওয়ার্ডগুলোই অনেক অনেক নতুন ছিল। যারা প্রথমবার পরীক্ষা দিবেন আমার মতো তাদের কাছে অনেক নতুন থাকবে। এই ক্ষেত্রে অ্যাডভান্টেজ পাবেন তারা যে যাদের ডিগ্রিটা কমপ্লিট, তারা দেখা যায় যে ওই জিনিসটা অনেক ভালো করে ম্যানেজ করতে পারেন, যে ক্লিনিক্যাল ম্যানেজমেন্টের যে পার্টটা। আবার তাদের জন্য বেসিকটা হচ্ছে একটু প্রবলেম হয়ে যায়। আমরা যারা একদম ফ্রেশার হিসেবে জয়েন করি তাদের জন্য ওইটা কমপ্লিট হয়ে যায়। এখন যদি বলেন আপু আমরা যদি জেনেসিস আউটলায়ারের সাথে যুক্ত হয়ে যাই আমার কি প্রবলেমগুলো সলভ হবে, আপনারা যেইখানেরই হয়ে থাকেন না কেন, আপনারা এই গ্রুপের হয়ে থাকেন বা ওই গ্রুপের হয়ে থাকেন না কেন, আপনার যেদিকে দুর্বলতা থাকেন না কেন, এটা জেনেসিস ইমার্সিওলজি টিমের কাজ, এটা জেনেসিস ইমার্সিওলজি টিমের দায়িত্ব। আপনারা ইচ্ছা করলে এখন আমাদের যে মেন্টিরা অ্যাড আছেন বা প্রিভিয়াস যারা মেন্টি অ্যাড মানে যারা আছেন তাদেরকেও জিজ্ঞেস করে দেখতে পারেন যে আমরা চেষ্টা করি আপনাদের যত প্রবলেম আছে সবগুলা একদম, সবগুলা যে যেটার মধ্যে প্রবলেম ফেস করেন না কেন, বেসিকে ক্লিনিক্যালে কেউ বোর্ডটায় যেটার মধ্যে প্রবলেম ফিল করে থাকেন না কেন, সবগুলা যেন আমরা একবারে সলভ করে দিতে পারি। আমাদের যেন কোনোটার মধ্যে, কোন স্টুডেন্টের কোনোটার মধ্যে প্রবলেম না হয়। হ্যাঁ, এমনকি আপনাদের অনেকেরই প্রবলেম হবে যে আমি যে স্টেজগুলো দেখাইলাম যে এলিজিবিলিটি বা এলিজিবিলিটির যে মেল আছে বা এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট বা বুকিং নিয়ে তো অনেকেই অনেক প্রবলেম ফেস করে। এটা নিয়ে আমাদের দীপু আপু, হয়তো একটু পরে দীপু আপু আমাদের জয়েনও করবেন, তো দীপু আপুর একটা ওয়ার্কশপও আছে। তো এটা নিয়ে অনেকে ভয় পান যে আপু কম্পিউটারের পরীক্ষা আমি মনে হয় পারবো না, এত কিছু কিভাবে করে আমি কম্পিউটারের করবো। আমি তো, আমরা যারা গাইনোকোলজিস্ট বা মেয়ে মানুষ যারা, আমি স্পেসিফিক করে যদি বলতে চাই, তারা এই টেকনো কাজগুলোর ক্ষেত্রে একটুখানি পিছানো, তাই না? যে তারা হয়তো বুঝতে চায় না এই জিনিসগুলো অনেক বেশি সহজ, কিন্তু কোনো একটা কারণে হয়তো আমরা বুঝতে চাই না। তো এইটা অনেক ইজি করে কম্পারেটিবল ওয়েতে দীপু আপু আপনাদের কাছে প্রেজেন্ট করেন এগুলা নিয়ে। এই কারণটার কারণে কেউ যেন পরীক্ষা না দেন। হ্যাঁ, যে অনেকে আছেন যে বলেন যে আপু এইটা আমি বুঝি না এই জন্য আমি পরীক্ষা দিব না, এটা কোনো কজ না পরীক্ষা দেওয়ার। আপনার যদি সময় থাকে, আপনি যদি ফিনান্সিয়ালি অতখানি স্টেবল হন যে এই টাকাটা দিয়ে আপনি পরীক্ষা দিতে পারবেন, এইগুলা কোনো বাধা না। আচ্ছা, আরেকটা কোশ্চেন হলো, সময় যেহেতু কোশ্চেনটা আসছে, যে আমরা যারা ট্রেনি আছি, যে এখন যারা এমএস ট্রেনিং এ ঢুকবেন, অনেক হেক্টিক একটা ট্রেনিং, রাইট? আমি যখন এফসিবিএস এ ঢুকছি বা এখনো যে ট্রেনিং এ আছি, ট্রেনিং এর পাশাপাশি পড়াশোনা করাটা অনেক বেশি চ্যালেঞ্জিং। বা যারা একটু সিনিয়র আছেন তারা যে চেম্বার সামলিয়ে সব হসপিটাল জব সামলিয়ে তারপরে প্রিপারেশন নেওয়াটা আসলে অনেক বেশি কঠিন হয়ে যায়। তা আমি এদিকে দিয়ে আপনাদেরকে একটা কথা বলবো, আপনি যদি চান মন থেকে এমআরসিওজি পার্ট ওয়ান পরীক্ষা প্রিপারেশন নিতে, এত বেশি টাকার একটা পরীক্ষা, সো আমি আপনাকে বলবো আপনাকে নিজের মনকে ঠিক করতে হবে যে প্রতিদিন, প্রতিদিন অ্যাট ফার্স্ট অন্ততপক্ষে প্রথম 2 মাস আমি প্রতিদিন 3 ঘন্টা করে সময় দিব, 2 থেকে 3 ঘন্টা। আপনি যদি প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা আমাকে সময় দেন, হ্যাঁ অবশ্যই বুকিং এর পরে আপনাকে সময় বাড়াতে হবে, বুকিং এর পরে দিনে আপনার 5 থেকে 6 ঘন্টা সময় আমাকে দিতে হবে। যদি প্রথম দিকে আমরা বেশি ক্লাস রাখি না, প্রথম দিকে দেখা যায় আমাদের 2টা করে ক্লাস থাকে সপ্তাহে, সাধারণত সোম এবং বৃহস্পতিবার থাকে, যদি আমাদের চেঞ্জ হয় আমরা চেষ্টা করি আপনাদেরকে জানিয়ে দেওয়ার। তো সোম এবং বৃহস্পতিবারের যে ক্লাসগুলো আছে সেগুলা হচ্ছে আমরা সবসময় 3টা থেকে নেওয়া শুরু করি, এবং আমি যেটা বললাম এটা একটু লং ক্লাস হয়, ইমার্সিওলজি পার্ট ওয়ানের ক্লাসগুলো, সেগুলো হচ্ছে আপনাদের মোটামুটি 8টা সাড়ে 8টা পর্যন্ত ব্রেক থাকে, এবং মাঝখানে যে নামাজের টাইমটা আছে ওগুলাতে আমরা ব্রেক দিই। তো এই সময়টায় আপনি হলো ক্লাসগুলো পড়বেন, সপ্তাহে 2টা ক্লাস করবেন, এবং মাঝে মাঝে যে টাইমগুলো আছে এই সময়টাতে হচ্ছে আপনি আপনার পড়া কমপ্লিট করবেন। এই আপনি যদি প্রতিদিন যেটা বললাম 2 থেকে 3 ঘন্টা টাইম দেন, তাহলে যেটা হবে আপনি যদি আমাদের সাথে সাথে আগান, তাহলে আপনি 6 মাসে আপনি খুব কম সময় দিয়ে আপনি এমআরসিজি পার্ট ওয়ানের প্রিপারেশন নিতে পারবেন। আর কেউ কেউ আছেন যে আপু প্রথম দিকে একদমই টাইম দেন না, তো তারা দেখা যায় যে একদম লাস্টে গিয়ে বলেন যে আপু আমি কিভাবে শেষ করবো, কিভাবে শেষ করবো। অথবা 4 মাস আগে দেখা যায় আমাদের সাথে অ্যাড হন, তখন দেখা যায় যে অনেকগুলা ক্লাস রেকর্ডেড থেকে যায়, বা একদম আমাদের লাস্টে ক্লাস ব্যাচে গিয়ে যুক্ত হন, তাদের ক্ষেত্রে অনেক বেশি প্রবলেম হয়ে যায়, তারা পড়া শেষ করতে পারেন না। তো এমআরসিওজি পার্ট ওয়ান পরীক্ষার ক্ষেত্রে এমআরসিওজি পার্ট ওয়ান পরীক্ষার ক্ষেত্রে আপনাকে 6 মাস টাইম দিতেই হবে, যদি আপনি এই যে জুনে যেটা আছে এটার মধ্যে করে যেতে চান। আচ্ছা, একটা আপু আমাকে মেসেজ দিয়ে জিজ্ঞেস করছেন যে আপু এইটা কিভাবে করে আপনি বার করছেন, যে এই যে পাস্ট এক্সাম যেটা আছে পাস্ট ফি আমি কেমনে করে বার করবো। আচ্ছা, এইটাও খুব সহজ একটা জিনিস। আপনি জাস্ট খালি আপনার যে ক্রোম যেটা আছে ক্রোমটার মধ্যে যাবেন, গিয়ে আপনি এমআরসিওজি পার্ট ওয়ান কি ডেটস অ্যান্ড ফিস এটা লিখতে পারেন।
তো সেই ক্ষেত্রে আপনাকে এমআরসিওজি পার্ট 1 পরীক্ষায় 2025 2026-এর যতগুলা এক্সাম ওরা এখন পর্যন্ত মানে ঠিক করছে, হ্যাঁ, যে 2026-এর বা 2025-এ অলরেডি যে এক্সামটা গেছে সেটা যদি আপনি দেখেন, তো ওইটার সবগুলা আপনাকে ডেট অ্যান্ড টাইম দিয়ে দিছে। তো আপনি যদি এমআরসিওজি পার্ট 1-এর সবকিছুই এখানে থাকে, তো আপনারা সবকিছুই এখান থেকে প্রিপারেশনটা যেটা আছে সেটা নিয়ে নিতে পারবেন। ওকে। ওকে, আর একজন আপু নক করছেন যে আপু এমআরসিওজি পার্ট 1-এর সিলেবাস, এই যে সিলেবাস যদি দেখতে চান, সিলেবাস হচ্ছে এইটা আপনাদের মূলত পেপার 1 পেপার 2, হ্যাঁ, 14টা ভাগ আছে পেপার 1 পেপার 2 এর। তো এইখানে যেটা যে একদম যদি বলেন যে আমি যেটা বলতেছিলাম যে এন্ডোক্রাইন যখন পড়তে গেছেন বিরাট একটা অংশ পড়ছেন, তাই না? এখানে গাইনি এন্ডোক্রাইনোলজি থেকে যে পার্টগুলো আছে সেগুলো এগুলো কিনা যে পরীক্ষায় বেশি কোশ্চেনগুলো আসে, মানে আপনি যদি দেখেন যে পেপার 1-এর একদম ভাস্ট, যদি বলতে চান যে কোন পার্টটা আছে, সেটা হচ্ছে আমাদের এন্ডোক্রাইনোলজি এবং হচ্ছে আমাদের অ্যানাটমি যে পার্টটা আছে। তো আমাদের প্রত্যেকটার জন্যই আলাদা আলাদা করে মেন্টর আছেন, যেমন এন্ডোক্রাইনোলজি হচ্ছে আমাদের দীপু আপু নেন, অ্যানাটমি হচ্ছে আমাদের নাজিয়া আপু নেন। তো ওনারা হচ্ছে চেষ্টা করেন আপনাদের হচ্ছে পুরা যে একদম কোশ্চেন কোয়ারিজ গুলা থাকে বা যে পরীক্ষায় যে কোশ্চেন গুলা আছে সেগুলা হচ্ছে একদম সলভ করে দেওয়ার। তো এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কিছু নাই। আপনারা হচ্ছে এমএসএ যা পড়ছেন, আপনারা এমএসএ অনেক 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 বেশি করে পড়ছেন। এমআরসিওজি পার্ট 1-এ আমি যে কথাটা বললাম যে এত বেশি পড়ারও দরকার নেই, আপনাদের হচ্ছে গাইনির সাথে রিলেটেড যে পার্টটুকু আছে ওই পার্টটুকু আপনাদের পড়ে গেলেই হবে যে এটা। আচ্ছা, আরেকজন মেসেজ দিয়েছেন যে আপু কি কি বই কিনা লাগবে। হ্যাঁ, জেনেসিসে আমরা এমআরসি এফসিপিএস 1 পার্ট 1 ভর্তি ছিলেন, তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার উনি কিভাবে করে কন্টিনিউ করবেন। আচ্ছা, যিনি যে ব্যাচেই ভর্তি থাকুন না কেন, হয়তো এফসিএস পার্ট 1-এ বা হচ্ছে কেউ এমএস এ ভর্তি ছিলেন, আপনারা কি করছেন? আপনারা তো শীট দেখে প্রিপারেশন নিছেন, রাইট? যে সবাই আমরা জেনেসিস থেকে কিছু শীট প্রোভাইড করা হয়েছে, ওই শীটগুলা দেখে পরীক্ষা দিছি। এখন হোয়াট অ্যাবাউট এমআরসিওজি পার্ট 1? এমআরসিওজি পার্ট 1-এও আমাদের হচ্ছে কিছু শীট আছে। তো ওই শীটগুলা দেখে আপনি হচ্ছে এমআরসিওজি পার্ট 1 পরীক্ষার জন্য করতে পারেন, প্রিপারেশন নিতে পারেন। এই শীটগুলা এই জেনেসিস সেন্টারে আপনি যখন ভর্তি হয়ে যাবেন, এই জেনেসিস সেন্টার থেকে আপনি প্রোভাইড করে যাবেন। এবং এই শীটগুলা কোথা থেকে বানানো, এটা হচ্ছে এমআরসিওজি পার্ট 1 পরীক্ষার যদি একদম বলেন যে মূল বই কোনটা, সেটা হচ্ছে যে অক্সফোর্ড রিভিশন নোট, অথবা আরেকটা বই আছে এসেনশিয়াল রিভিশন গাইড, বা কিছু অংশ আছে যেগুলো হচ্ছে আমাদের আরসিওজি গাইডলাইন থেকে আসে। হ্যাঁ, যে আরসিওজি গাইডলাইনের যে সিফিলিসের ম্যানেজমেন্ট, আবার হচ্ছে ব্যাশ গাইডলাইন আছে, নাইস গাইডলাইন আছে। তো জিটিজি কিছু টপিকস আছে, তো ওইখান থেকে যে অংশগুলো, সবটুকু অংশ আমাদের এমআরসিওজি পার্ট 1 পরীক্ষায় লাগে না। যেই অংশটুকু আমাদের এমআরসিওজি পার্ট 1 পরীক্ষায় লাগে, ওই অংশটুকু দিয়ে আমরা হচ্ছে এই পরীক্ষাটা, এই শীটগুলা বানানোর চেষ্টা করছি। সো আপনারা যদি ভর্তি হতে চান তখন তো আমরা বলবোই যে কি কি বই লাগে সেইটা। তো আপনারা এই শীটগুলা দেখেই আপনারা প্রিপারেশন, ক্লাস যখন করবেন আপনি যদি পাশাপাশি আর কোনো বইও না রাখেন, আর কোনো বইও না কিনেন, জাস্ট খালি শীটটা রাখেন, শীটটার মধ্যে আপনি সব প্রিপারেশনের নোটসগুলা পেয়ে যাবেন। আচ্ছা, সেকেন্ড কোশ্চেন হচ্ছে আপু আমি তো আহ, এটার জন্য লাস্ট আওয়ার বা এসবিএ পার্ল যে বইগুলো আছে ওগুলা সলভ করছি, এটার জন্য কি কোনো কোশ্চেন বুক আছে নাকি? এমআরসিওজি পার্ট 1-এর জন্য অনেকগুলো কোশ্চেন বুক আছে। আপনার পড়ার নিয়মটা হবে হচ্ছে প্রথমে আপনি লেকচার ক্লাস দেখে যদি দেখেন, শীট দেখে আপনি পড়ে নেবেন ক্লাসটা। তারপর এটার মধ্যে মেইন হচ্ছে কোশ্চেন সলভ করা।
তো আপনি প্রত্যেকটা থেকে দেখে দেখে পাশে কিছু বই আছে, যেমন আপনারা যারা এফএসপিএস পার্ট 1 পরীক্ষা এখন দিয়েছেন, খুব রিসেন্টলি দিয়েছেন, আগে এগুলা থেকে খুব একটা বেশি কোশ্চেন আসতো তা না। এফএসপিএস পার্ট 1 পরীক্ষা যারা রিসেন্টলি দিয়েছেন তারা জানেন যে ক্যাথরিন অ্যান্ড্রু সিজার এগুলো নামে কিছু বই আছে, পাস এমারসোজি নামে একটা বই আছে, আঙ্কুশ রিচার্ডসনের কিছু বই আছে। এগুলা সবগুলাই হচ্ছে কোশ্চেন সলভিং বুক। এই বুকগুলা কিনে আমাদের মেইন ক্লাসে আপনাদের এমন করে শীটটা বানানো হয়েছে যে যেটার মধ্যে এই সবগুলা কোশ্চেন যেন আপনি একা একাই সলভ করতে পারেন, সেটাই আপনাদের হচ্ছে আমাদের মেইন শীটটা এমন করেই তৈরি করা। কিন্তু তারপরেও যদি হয় যে আপু আমি ক্লাস করতে গিয়ে আমি রেকর্ডেড ক্লাস করছি, হ্যাঁ, যে সবগুলো ক্লাসই লাইভে হবে, আমি যে কথা বললাম যে সপ্তাহে 2 দিন আপনার লাইভ হবে, সবাই চেষ্টা করবেন লাইভে ক্লাসটা করতে। লাইভে ক্লাসটা করতে কেউ যদি চান যে আপু লাইভে আমি ক্লাসটা করতে পারি নাই, আমি পরবর্তীতে রেকর্ডেড ক্লাসটা করছি, বা কেউ যদি চান যে আপু আমি সামনাসামনি বসে ক্লাসটা করলে আমার জন্য সুবিধা হয়, সে অফলাইনে আমাদের ক্লাসেও ওয়েলকাম, কোনো সমস্যা নেই। কিন্তু কেউ যদি না করতে পারেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনার রেকর্ডেড যে ক্লাসগুলো আছে সেগুলো আপনাদের এসআইএফ প্রোফাইলে আপলোড করে দেওয়া হবে। সো এসআইএফ প্রোফাইল থেকে আপনারা ক্লাসগুলো করে দেখে নিতে পারেন। এখন সেই সময়ে যদি আপনাদের পড়তে গিয়ে কোনো রকম কোনো ঝামেলা হয়, এফসিপিএস পার্ট 1-এ বা পার্ট 2-তে আমরা সবাই হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ বা মেসেঞ্জার গ্রুপ এগুলাতে যুক্ত ছিলাম, কিন্তু এমআরসিইউজি পার্ট 1 হচ্ছে একটা ইন্টারন্যাশনাল লেভেলের পরীক্ষা, হ্যাঁ। তো ইন্টারন্যাশনাল পরীক্ষা যেগুলো আছে ইন্টারন্যাশনালি, হোয়াটসঅ্যাপ অথবা হচ্ছে মেসেঞ্জার তো একদমই না, ওইগুলা খুব একটা বেশি অ্যাক্টিভ না। আপনারা যদি দেখেন যে যারা যারা অন্যান্য পরীক্ষাগুলো দিয়েছেন, যে ইবিকক বা অন্যান্য যে পরীক্ষায় বাইরে আইএলটিএস যেগুলাই দিয়ে থাকেন না কেন, ওখানে টেলিগ্রামটা খুব বেশি অ্যাক্টিভ। তো আমরা এখানে এমআরসিওজি সবকিছুই আমাদের টেলিগ্রাম ভিত্তিক। আপনারা যখনই অ্যাড হয়ে যাবেন না আমাদের সাথে, তো তখনই আপনাদেরকে টেলিগ্রামে একটা গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। ওই গ্রুপটার মধ্যে আপনারা যেমন অ্যাড হবেন তেমনি সব মেন্টরসদেরকেও অ্যাড করে দেওয়া হবে। সো ওইখানে আপনারা হচ্ছে কোনো প্রবলেম হইলে বা কোনো প্রবলেম হলে আপনারা সরাসরি ওইখানে মেন্টরকে মেনশন করে নক দিতে পারবেন, ওখানে মেন্টর আপনাদের প্রবলেমগুলো সলভ করে দিবে। এছাড়াও কেউ যদি কোনো রকম কোনো এমনিতে প্রবলেম ফেস করেন যে আপু আমি ক্লাসের টাইম গোছাইতে পারতেছি না, বা এমনিতে কোনো একটা বেসিক প্রবলেম আপনি ফেস করতেছেন, সেই ক্ষেত্রে এমআরসিওজিতে কোঅর্ডিনেটর হিসেবে আছেন ডক্টর আসমা ফারুকে ডিপু আপু, অ্যাডভাইজার হিসেবে আছি আমি ডক্টর মৌমিতা পাল। আমাদেরকে যদি কোনো একটা প্রবলেম জানান, তো আমরা চেষ্টা করব আপনার প্রবলেমটা যেমনই হোক না কেন সরাসরি সলভ করে দিতে। আচ্ছা, এটা গেল তো পেপার 1-এর কথা। আর পেপার 2-তে যেটা আছে, পেপার 2-তে হচ্ছে মেইনলি কোশ্চেনটা আসে হচ্ছে একদম ভাস্ট, যদি আমি বলি যে ভাস্ট কোশ্চেন আসে হচ্ছে মাইক্রোবায়োলজি থেকে। তো মাইক্রোবায়োলজি পোর্শনটা আমি নেই, মাইক্রোবায়োলজি এবং ইমিউনোলজি যদি আপনি বলেন তাহলেই দেখা যায় যে মোটামুটি প্রায় 40%-এর মতো আসে। তো মাইক্রোবায়োলজি ইমিউনোলজি ক্লাসটা আমি নেই, এবং আমি চেষ্টা করি যে আপনাদের যে কোশ্চেনগুলো আছে ইনক্লুডিং কিছু রিকল এগুলাও আপনাদের মেন ক্লাসে সলভ করে দিতে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনাদের আর কোনো রকম কোনো প্রবলেম ফেস করবে না পরবর্তীতে প্রিপারেশন নিতে গেলে। আচ্ছা, আর তাও যদি আমি বললাম যে তাও যদি আস্তে আস্তে আপনি পড়া শুরু করেন, এখন হয়তো অনেক কিছুই অনেক কঠিন লাগতেছে যে আপু এগুলা তো বুঝতেছি না, এগুলা কেমনে কি। আপনি যদি আস্তে আস্তে করে পড়া শুরু করেন, তো সেই ক্ষেত্রে দেখবেন যে এখন যা কঠিন লাগতেছে তখনও আপনার কাছে ওগুলো অনেক সহজ হয়ে যাবে। কিন্তু আমি সবাইকে যে কথাটা বলবো যে যেখানেই থাকেন, আপনার স্টেজটা যেখানেই হোক না কেন, আপনি এমএস কমপ্লিট করে ফেলছেন বা এমএস এর প্রিপারেশন নিচ্ছেন, বাট আপনি যদি ইচ্ছা করেন যে আপু আমি এমআরসিওজি পার্ট 1 পরীক্ষাটা দিব, আপনি যে স্টেজে, আপু যেমন বললেন যে আপু কমপ্লিট করে ফেলছেন, আপনি যে স্টেজেই থাকেন না কেন, মানে এইটার জন্য দরকার যারা জাস্ট একটা ইচ্ছা, হ্যাঁ, যে আপু আমি এটার মধ্যে ডিটারমাইন্ড যে আমি পরীক্ষাটা দিব। এরপরে আপনি অ্যাডমিট হয়ে যান আমাদের সাথে। জেনেসিসে আউটলায়ারের আপনাকে আমি এই গ্যারান্টিটা দিতে পারি, আমি তো 2023-এর জুলাই সেশনে পাশ করছি, তখন থেকে ইমার্সোজি পার্ট 1-এর মেন্টর হিসেবে আছি। আমার আগেই বলেন বা হচ্ছে আমি যখন অ্যাড হয়েছে তারপর থেকেই বলেন, আমাদের এখানে কেউ এমআরসিওজি পার্ট 1 পরীক্ষায় ফেল করেন নাই, হ্যাঁ। এমআরসিওজি পার্ট 1 পরীক্ষায় কেউ ফেল করেন নাই, এমনকি কেউ ফেলের কাছাকাছিও যান নাই। যদি এখন পর্যন্ত তো মানে, আচ্ছা, এমআরসিওজি পার্ট 1 পরীক্ষার আরেকটা হলো কিনা যে পাস ফেলের যে ব্যাপারটা, এটা একটা জিনিস যে এমএসইউজি পার্ট 1 এর পরীক্ষায় পাস ফেল কেমন করে থাকে, এমএস পরীক্ষায় যেমন একটা কাট অফ মার্ক থাকে, রাইট, যে 120, এটা আপনাকে মিনিমাম পাইতেই হবে, আর এরপর আপনি যত নাম্বার পান সে অনুযায়ী হচ্ছে আপনাকে ইনস্টিটিউট চয়েস দিবে। অথবা এফসিপিএস পার্ট 1 পরীক্ষায় আমাদের 70% মার্কস পাইতেই হয়, রাইট। আচ্ছা,
এমআরসিওজি পার্ট 1 পরীক্ষায় এরকম পার্সেন্টেজ নির্দিষ্ট না। ওকে, এমআরসিওজি পার্ট 1 পরীক্ষায় আপনারা মানে আমরা প্রতিবার পরীক্ষা দিই, প্রতিবার পরীক্ষা দেওয়ার পরে মানে যে নাম্বারটা উঠে ওইখান থেকে ওরা একটা মিডিয়ান নাম্বার বার করে। ধরেন যে এই ক্ষেত্রে আপনাকে আম, ইয়েতে এমআরসিওজি পার্ট 1 পরীক্ষায় এবার মিডিয়ান নাম্বার হলো 67%। তো 67% উপরে যারা পাবেন, যে 68% থেকে যারা পাবেন তারা সবাই হচ্ছে এবার পাশ করে যাবেন, 67%ও যে পাবেন। এবার গতবার হচ্ছে এমআরসিওজি পার্ট 2 পরীক্ষায় কাট অফ মার্ক হলো 63%। সো যারা 63% এবং অ্যাবভ পাইছেন তারা সবাই এমআরসিওজি পার্ট 2 পরীক্ষায় পাশ করে গেছেন, এবং যারা হচ্ছে এটার চাইতে কম পাইছেন তারা ওইবারের জন্য কোয়ালিফাই করেন নাই। তো এমআরসিওজি পার্ট 1 পরীক্ষা হচ্ছে এই জিনিসটাই অ্যাপ্লাই করা হয়ে থাকে। তো আমি কথাটা বলতে পারি যে আমি যখন থেকে অ্যাড আছি তখন থেকে অন্তত পক্ষে দেখছি অনেকগুলা ব্যাচই তো বার হয়ে গেল, প্রায় 4টার মতো 5টার মতো ব্যাচ বার হয়ে গেল। এখন পর্যন্ত কেউ ফেলের কাছাকাছিও যায়নি। হ্যাঁ, সবাই মিনিমাম 70% আপ নাম্বার পেয়ে এরকম নাম্বারই থাকে, 65-66% এরকম নাম্বারই থাকে। তো সবাই প্রায় 70% নাম্বার আপ পেয়ে, এমনকি আমাদের গত সেশনে একজন 90% অ্যান্ড অ্যাবভ মার্কস পেয়েও কিন্তু আমাদের পাশ করেছেন। এবং অনেকেই আছেন যে বাচ্চা কাচ্চা সামলিয়ে বা সবকিছু বাচ্চা কাচ্চা সামলিয়ে প্রিপারেশন নিতে পারবেন নাকি এই টাইপ জিনিসপত্রগুলা, এইগুলার সংখ্যা এমআরসিওজি পার্ট 1-এ কম না। হ্যাঁ, আপনি যদি আমাদের আগের সেশনগুলো দেখেন, আপনি জেনেসিস আউটলায়ার গ্রুপ যেটা আছে ওইটার মধ্যে যদি ঢোকেন তাহলে দেখবেন যে অনেকগুলা ভিডিওই আপনারা পাবেন যেটা আমরা করেছি আগের স্টুডেন্টদেরকে নিয়ে, যে বাচ্চা কাচ্চা থাক তাই যাই থাক না কেন, যেটা বললাম যে প্রথম দিকে আপনি যদি আমাকে 2 থেকে 3 ঘন্টা সময় দিতে পারেন, আমার মনে হয় এই সময়টা বার করা কষ্টকর অবশ্যই, কিন্তু অসম্ভব না। এই সময়টা যদি আপনারা চান তাহলে আপনারা আমাদেরকে দিতে পারেন। আপনার যেই দিক থেকে ট্রেনিং এর পাশাপাশি হোক, বাচ্চা কাচ্চা সামলানোর পাশাপাশি হোক, বা অফিস বা চেম্বারের পাশাপাশি হোক না কেন, এই সময়টা মনে হয় বার করে দেওয়া সম্ভব। কারণ রিসেন্টলি আমাদের একজন খুব সিনিয়র একজন স্যার, এবং স্যার কথাটা আমি এখন বলতে চাচ্ছি না, আপনারা ফেলিস্টেশন প্রোগ্রামে হয়তো স্যারকে দেখতেই পারবেন, এবং আমি খুব নিশ্চিত ভাবে বলতে পারি এই মানুষটা অনেক ভালো একটা নাম্বার নিয়ে এবার এমআরসিওজি পার্ট 1 পরীক্ষায় পাশ করবেন। তো নাজিয়া আপুই বলি আর এইবারে স্যারের কথাই বলি, দুইজনেই স্যাররা সব সময় আমি বলবো যে লাইভ ক্লাস করছেন, মানে এমন একটা সময় নাই যে ওনাদেরকে আমি আর কাউকে আমি লাইভ ক্লাসে দেখি না। দেখি নাজিয়া আপুকে আমি লাইভ ক্লাসে দেখতামই, আর এইবার আমি স্যারকে দেখি যে লাইভ ক্লাসে। তো এইটা আপনাদের কাছে অনেক বড় একটা জিনিস যে আপনারা যেন আম, আপনাদের এটা অসম্ভব না, ওনারা যদি এত কিছু করে তার পাশাপাশি প্রিপারেশনটা নিতে পারেন, এটা আপনার জন্য অনেক বেশি ইজিয়ার। হ্যাঁ, আমাদের একজন আছেন যিনি যার হচ্ছে আম, গত সেশনে পরীক্ষা দিয়েছেন, যে যে এমআরসিওজি পার্ট 1 পরীক্ষা দিয়েছেন, তার কিছুদিন পরে তার সিজারিয়ান সেকশন হয়েছে, সিজারিয়ান সেকশন হয়ে তার বাবু হয়েছে। তো ওগুলা কমপ্লিট করে কেউ যদি একটা প্রিপারেশন নিতে পারেন আপনি অবশ্যই পারবেন। তার জন্য দরকার জাস্ট খালি একটা চেষ্টা। আমি যেটা বললাম যে আপনি আপনার মনকে ডিটারমাইন করেন যে আপু আমি এমআরসিওজি পার্ট 1 পরীক্ষা দিতে চাই। এমআরসিওজি পার্ট 1-এ আমি আপনাকে বলতে পারি ইটস লাইক এ ফ্যামিলি। এখানে যত মেন্টর আছে আপনার ফ্যামিলির মতো আপনার কাছে থাকবে। আপনি তাদের কাছে যে কোনো প্রবলেম, হ্যাঁ, যে কয়দিন আগে দেখা গেছে যে একটা আমাদের সঙ্গে যুক্ত ছিলেন একটা আপন, যদিও পরীক্ষা দিতে পারেন নাই, ওনার একটা বাবু হয়েছে, বাবুর ছবি টবি আমাকে উম, পাঠা পাঠানো পাঠিয়ে পাঠিয়ে দিয়েছেন। তো এইটাই হয় এটা যে ওনাদের সাথে আমার খুবই ভালো একটা সম্পর্ক, আমাদের সবার ভালো একটা সম্পর্ক হয়ে যায়। সো আপনারা জাস্ট খালি যে অবস্থাতেই থাকেন না কেন, জাস্ট খালি আপনারা ডিটারমিনেশনটা ঠিক করেন যে আপু আমি এমআরসিওজি পার্ট 1 পরীক্ষা দিতে চাই। রেস্ট আপনারা আমাদের উপরে ছেড়ে দেন, আপনার কোন সময়ে কতটুক সিলেবাস পড়া লাগবে, কিভাবে করে আপু রুটিন করা লাগবে, পুরাটুকু আমাদের চিন্তায়। এমনকি এইবার যদি আমি বলি, এইবার অনেকে আছেন যে আমাদের, আমি যেটা বললাম যে সাবজেক্ট ফাইনাল একদম লাস্টে গিয়ে আমি দেখালাম না যে আপনাদের সাবজেক্ট ফাইনাল যেটা আছে ওইটা নিতে হবে। তো সাবজেক্ট ফাইনাল এবার যারা আছেন তারা বলতেছেন যে আপু আমাদের এখনো পড়া শেষ হয়নি। হ্যাঁ, আমাদের সাবজেক্ট ফাইনাল মোটামুটি আমরা চেষ্টা করি যে পরীক্ষার 1 মাস আগে সবাইকে ফ্রি করে দিতে। এইবার হচ্ছে আমাদের এমআরসিওজি পরীক্ষা হবে হচ্ছে 14 তারিখ, জানুয়ারি 14 তারিখ। সো আমাদের প্ল্যান ছিল ডিসেম্বরের 14 তারিখের মধ্যে ওনাদেরকে ফ্রি করে দেওয়া। তো সেই হিসেবে আমাদের নভেম্বরের 14 তারিখ থেকে সাবজেক্ট ফাইনাল শুরু হওয়ার কথা ছিল। বাট ওনারা আমাদেরকে বললেন যে আপু আমাদের সিলেবাস শেষ হয়নি, আমাদের এখনো পড়া শেষ হয়নি। আলটিমেটলি শেষ দিকে কে সবার যেটা হয়। তো এই স্টুডেন্টের সংখ্যা যেহেতু অনেক বেশি, আমরা কিন্তু 15 দিন গ্যাপ দিয়ে ওনাদেরটা আলটিমেটলি ডিসেম্বরের 3 তারিখ থেকে আমাদের সাবজেক্ট ফাইনাল যে প্রোগ্রামটা সেটা শুরু করে দিয়েছি। সো এই
ক্লাসগুলা যেগুলো আছে বা জেনেসিস আউটলেট যে ফ্যামিলিটা আছে বা জেনেসিস পুরা ফ্যামিলিটাই যেটা আছে, এটাই সবটুকু আপনাদের আপনাদের জন্যই, হ্যাঁ, ফর ইউ, যে আপনাদের যেন সব দিক দিয়ে সুবিধা হয়, আপনারা যেন পুরোপুরি একটা প্রিপারেশন নিতে পারেন। সেই জন্যই জেনেসিস আউটলেয়ার বা জেনেসিস পুরা টিম আপনাদের জন্য কাজ করে যাচ্ছে। তো আপনাদের শুধুমাত্র আমাদের উপরে ভরসা রাখলেই হবে। আমরা চেষ্টা করব আপনাদের প্রবলেমগুলো সলভ করে দেওয়ার। আচ্ছা, আরেকজন আপু কোশ্চেন জিজ্ঞেস করছেন, আপু এমআরসিওজি পার্ট 1 পরীক্ষা দিতে চাচ্ছেন, তো এই এই ক্ষেত্রে কি করবেন? আচ্ছা, এইটা আমি বলতে পারি যে রেসিডেন্সে যেমন পরীক্ষায় লাভ আছে, হ্যাঁ, জাস্ট খালি আপনাকে খালি খালি বলে তো কোনো লাভ নাই। রেসিডেন্সি পরীক্ষায় পড়লে আপনার জন্য লাভ আছে যে আপনি রেসিডেন্সির নলেজটা আপনি এমআরসিওজি পার্ট 1 পরীক্ষায় নিতে পারবেন। বাট এমআরসিওজি থেকে রেসিডেন্সি যে খুব একটা বেশি লাভ হবে এটা আসলে বলাটা ঠিক না। তো আমার কথা হবে যে আপনি যে কোনো একটা দিকে করেন, আপনি সেক্ষেত্রে জুনে এফসিপিএস পার্ট 1 পরীক্ষা দিতে পারবেন, পারেন। তো এইটা আপনাকে রেসিডেন্সির ক্ষেত্রে আগায় লাগবে। আপনার জন্য মনে হয় এমআরসিওজি পার্ট 1 খুব একটা বেশি ভালো চয়েস হবে না। কারো যদি কেউ যদি ফার্স্ট এমআরসিওজি পার্ট 1 তারপরে রেসিডেন্সি দিতে চান, সেটা তার জন্য একটু কঠিন হয়ে যাবে, কারণ এমআরসিওজি পার্ট 1 আসলে রেসিডেন্সির ক্ষেত্রে খুব একটা বেশি না। রেসিডেন্সির নলেজ দিয়ে আপনি এমআরসিওজি পার্ট 1 দিতে পারবেন, বাট এমআরসিওজি নলেজ দিয়ে রেসিডেন্সি পরীক্ষাটা দেওয়া একটু টাফ। সো আগে আপনি রেসিডেন্সি যেটা আছে, যদি আপনার দুইটা ডিগ্রি আপনার জন্য হয়, আপনি রেসিডেন্সিটা প্রথমে ক্র্যাক করে আসেন, তারপরে আপনি এমআরসিওজি পার্ট 1 এর জন্য প্রিপারেশন নিয়েন। সেই ক্ষেত্রে আমরা আপনাকে সাহায্য করতে পারবো। আর আদারওয়াইজ তো আসলে আপনার জন্য একটু কষ্টকর হয়ে যাবে সবকিছু। তো আমাদের জন্য অলরেডি যুক্ত হয়ে গেছেন ডক্টর আসমা ফারুকী দীপু আপু। আপু আমাদের অলরেডি অনেকে যুক্ত ছিলেন আমাদের সাথে, যে রেসিডেন্স পরবর্তী এমআরসিওজি পার্ট 1 পরীক্ষায়, যেহেতু আমাদের রিসেন্টলি রেসিডেন্সি পরীক্ষা শেষ হয়েছে, তো তারা কিভাবে করে রেসিডেন্সি পরবর্তীতে এমআরসিওজি প্রিপারেশন নিতে পারেন। হ্যাঁ, থ্যাংক ইউ মমিতা। আমি জানি যে তুমি মোটামুটি অনেক কিছু বলে ফেলেছো আপু। আমার নিজের আসলে যেহেতু একটু সিক আর হচ্ছে আমি অন্য একটা সেশনে ছিলাম, তো আমি আজকে আমাদের এই সেশনটা আসলে খুবই টাইম ডিমান্ডিং একটা সেশন, এবং মৌমিতা প্লাস আমাদের অ্যানাদার স্পিকার আনিকা মুনির আপু সবাই মোটামুটি যতটুকু আপনাদেরকে বলেছে, মেইন কাজ হচ্ছে একটা, সেটা হচ্ছে আপনি রেসিডেন্সি পরীক্ষা দিয়েছেন, আপনার এখন খুব ইচ্ছা ছিল যে আপনি একটা এমআরসিওজির আপনার টোটাল একটা প্যাকেজ আপনার করার ইচ্ছা, যে আগামী জুনে আপনি জানেন যে নেক্সট ডে হচ্ছে আপনাদের মোটামুটি আমাদের জুলাইয়ের 1-2 তারিখে হচ্ছে এমআরসিওজি পার্ট 1 পরীক্ষা হবে, এবং কবে জুনের কয় তারিখে হচ্ছে এটা আমরা আপনাদেরকে বলেও দিয়েছি আমাদের গ্রুপে। তো আমাদের সাথে যারা এখন যোগাযোগ করছেন আমাদের 23rd ব্যাচের জন্য, আসলে রেসিডেন্সি পরবর্তীতে আপনি এমআরসিজি প্রিপারেশনটা আপনার জন্য একটা সুপার ডুপার প্রিপারেশন হবে। কেন? কারণ রেসিডেন্সিতে আপনার বেসিকটা পড়া হয়ে গেছে, ওইখান থেকে আরো অনেক কম বেসিক দিয়েই আপনি এমআরসিজি পার্ট 1 এর একটা লং ব্যাচে যখন আপনি অ্যাডমিট হবেন আমাদের কাছে, তখন আমরা আপনাকে ক্লিনিক্যাল এবং যেগুলো এক্সট্রা লাগে, কারণ এমআরসিজি পার্ট 1 একটু গাইনি বেসড পড়াশোনা বা এক্সট্রা যে জিনিসগুলো আমাদের লাগে আপনাদেরকে, সেগুলো আমরা আমাদের শীটের মাধ্যমে আপনাদেরকে পড়িয়ে দিব। আমাকে লটস অফ মেসেজ আপনারা গতকালকের পরেই দিয়েছেন যে আপু আমরা আসলে পরীক্ষা দিয়েছি, এখন আমি একটু আরসিওজির কথা চিন্তা করছি যে আমি জুলাই মাসে এমআরসিওজি পার্ট 1 পরীক্ষাটা দিয়ে আমি নভেম্বরে আবার রেসিডেন্সি পরীক্ষাটা দিব। যেহেতু একই সাথে একই ট্রেনিং দিয়ে দুইটা ডিগ্রি করে ফেলা যায়, তাহলে আমি কি করব? তাহলে আমি বলবো যে আমাদের অলরেডি এই মাসেই একটা আপনার হচ্ছে ব্যাচ শুরু হয়ে যাচ্ছে,
এবং 6 তারিখের ব্যাচটাই আমাদের মোটামুটি হচ্ছে আপনার অনগোয়িং চলছে, এবং ডিসেম্বরের 1 তারিখেও আবার আপনার আরেকটা নতুন ব্যাচ আসছে, কারণ জেনেসিসে এমআরসিজি আউটলেয়ার এখন এতটাই আপনার ট্রিমেন্ডাস কাজ করছে পুরো টিমটা। এখানে মমিতা আছে, রিমি আছে, মালিহা আছে, আমাদের সকল মেন্টররাই কাজ করছে। এখন কিন্তু আমাদের প্রতি মাসেই ব্যাচ আছে। আপনি এই আমাদের এখনকার ব্যাচে অ্যাডমিট হতে পারেন, যেটা লাইভ উইথ রেকর্ডেড ব্যাচ, এবং আরেকটা হচ্ছে আপনার আগামী মাসের ফার্স্টেও যে ব্যাচটা আসবে সেটাও লাইভ উইথ রেকর্ডেড ব্যাচ। একদম আপনাকে জুন পর্যন্ত এমন ভাবে আমরা প্রিপেয়ার করে নিব, যেখানে যে আমাদের একটা ব্যাচের জানুয়ারি 14 তারিখে পরীক্ষা, আমরা কিন্তু ওই ব্যাচকে নিয়ে এখন একদম আমাদের খুব ভালো একটা কনসার্নে আমাদের প্রত্যেকটা মেন্টর তাদেরকে নিয়ে হচ্ছে কাজ করছে। সো আমার আপনাদের প্রতি অনুরোধ, এই যে রেসিডেন্সি পরবর্তী এমআরসিজি প্রিপারেশনে যদি আপনি আসলেই চিন্তা করেন একটা বিদেশি ডিগ্রির, তাহলে আপনি আর একটা সেকেন্ড ওয়েট না করে, জানুয়ারির জন্য ওয়েট না করে, আপনি ডেফিনেটলি এখনই যুক্ত হয়ে যাবেন আমাদের লং ব্যাচ গুলোতে, যেখানে আপনাকে একদম সপ্তাহে একটা করে আপনার হচ্ছে সপ্তাহে আমরা একটা করে হচ্ছে আপনার ক্লাস নিব, এবং আপনার পরীক্ষা নিয়ে আপনাকে আমরা প্রিপেয়ার করব। লাস্ট 53 নং এ কল দিবেন, আমি বলে দিয়েছি। আচ্ছা, এখানে মমিতা লিখেছো, আচ্ছা ঠিক আছে মমিতা, উনারা হচ্ছে আমাদেরকে 014055 মানে 404432 হচ্ছে 608 605 অথবা লাস্টে 23 সব নাম্বারে উনারা আমাদেরকে কল করতে পারবে। আর আমাকে এবং মমিতাকে, মনিরা আপুকে, আনিকাকে, এদেরকে পার্সোনালি নক করতে পারবেন। আমি আসমা ফারুকি দীপু, আমার লটস অফ আপনার হচ্ছে পোস্ট গ্রুপগুলোতে যায়, আমাকে আপনার পার্সোনালি মেসেজ করলে আপনারা এই প্রিপারেশনের সাথে যুক্ত হয়ে কিভাবে এমআরসিজি পার্ট 1 করবেন এটা আমি আপনাদেরকে হেল্প করব। আপনাদের জন্য আমার অনেক অনেক দোয়া। আপনারা সবাই চেষ্টা করেন, হ্যাঁ এই যে অফিস নাম্বার দিয়ে দেওয়া হয়েছে লাস্টে 23, এটাতে আপনারা কল করলে ইনশাল্লাহ আমাদের সাথে যুক্ত হতে পারবেন। আমি আশা করি আজকে আমাদের একদম ট্রিমেন্ডাস একটা ওয়ার্ক হয়েছে, একটা খুবই সাকসেসফুল আপনার হচ্ছে একটা প্রোগ্রাম হয়েছে। আমরা এমআরসি ওজিরাও প্রোগ্রাম করেছি, এমআরসিপি, এমআরসিএস রেসিডেন্সি পরবর্তী প্রোগ্রাম করেছে। ওভারঅল টোটাল জেনেসিস আউটলেয়ারে আপনারা যারাই আমাদের এমআরসিপি সিএসসি ওজি বা এমআরসিপি সিএচ করতে চান, সবাই আমাদের সাথেই যোগাযোগ করবেন। এবং আমরা যেহেতু স্পেশালি মমিতা, আমি, মনিরা আপু, এরা হচ্ছে আমাদের পুরো টিমটা এমআরসিওজির জন্য কাজ করছে, ইনশাল্লাহ আমরা আপনাদেরকে খুব ভালো একটি গাইডলাইন দিব। এবং আবারও বলতে চাই, জেনেসিস এমআরসিওজি আউটলেয়ার যে টিমটা, সেখানে এমআরসিওজি পার্ট 1 এর জন্য আপনার টোটালি কোনো ধরনের ইন্টারন্যাশনাল কোচিং এর প্রয়োজন নেই। আপনি শুধু আমাদের মেন্টররা যে কথাটা বলে 6 মাস ধরে এই কথাগুলো শুনেই আপনি সুন্দরভাবে একটি প্রিপারেশন নেন, আপনি ইনশাল্লাহ 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 আপনার খুব ভালো একটি প্রিপারেশনের মাধ্যমে আপনি নিজেকে করতে পারবেন, এবং ইনশাল্লাহ আগামী জুনেই আপনি এমআরসিওজি পার্ট 1 হোল্ডার হতে পারবেন। আপনাদের সবার জন্য অনেক শুভকামনা। আমি মৌমিতাকে অনেক থ্যাঙ্কস দিব এত সুন্দর একটা প্রোগ্রামে আয়োজন করার জন্য, এবং মোটামুটি আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন, এবং তাদের কথাগুলো আমাদের এই প্রোগ্রামটা ভিডিও থাকবে, আপনারা আমাদের যে কোনো কোশ্চেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা ইনশাল্লাহ আপনাদেরকে হেল্প করব। থ্যাংক ইউ মৌমিতা। থ্যাংক ইউ দীপু আপুকে। অ্যান্ড পূর্ণিমা আপু, আপনি যে প্রবলেমটা ফেস করেছেন, তো আমি আপনাকে কিন্তু নাম্বারটা দিয়ে দিয়েছি, এবং আপনাকে কিন্তু অফিস থেকেও ওনাদের নাম্বারটা প্রোভাইড করা হয়েছে। সো আপনি ওইখানে যদি ফোন দিয়ে আগামীকালকে দেখেন, আগামীকালকে বেলা 10টার পরে, 10টা থেকে 8টার মধ্যে যে কোনো সময়, আমার মনে জি। হয় যে আপনার প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো আপনাদের সবাইকে অনেক বেশি ওয়েলকাম, পূর্ণিমা আপু সহ সবাই যারা আমাদের সাথে অ্যাড হবেন ভবিষ্যতে, আপনাদের সবাইকে অনেক বেশি ওয়েলকাম। আমি আশা করব যে আমাদের এমআরসিওজি পার্ট 1 এর যে জার্নিটা আপনাদের সাথে আমাদের, সেটা অনেক বেশি সুন্দর হবে, এবং আলটিমেটলি আমাদের সবার হচ্ছে জুনের পরে যে ফেলিসিটেশন প্রোগ্রামটা আছে সেটার মধ্যে দেখা হবে। তো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। যাদেরকে বললাম যারা এমএস পরীক্ষায় পাশ করেছেন, তাদেরকে তো অবশ্যই অনেক বেশি শুভকামনা। তাদের পরবর্তী ট্রেনিং জীবনটা অনেক বেশি সুন্দর হোক। যারা এইবার হয়তো কৃতকার্য হইতে পারেন নাই, তাদেরকে বলবো যে মন খারাপ করবেন না। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে সব সময় আমাদের চেষ্টাটা চালিয়ে যেতে হবে, তাই না? যে চেষ্টা চালিয়ে গেলে একটা না একটা সময় নিশ্চয়ই সফলতা আসবে। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ।